এই যে যেমন আমি আমার ভাইকে অন্ধের মতো বিশ্বাস করি, সে আমার ভালোর জন্য সব করবে, আয়েশাও তাই ভাবে আপনাকে নিয়ে। ঠিক কিনা বলুন? তার এমন কথায় দুজনেই ভড়কে যায়। এটা একদম মিথ্যে নয়। আয়েশা আর আনাইজা চোরা চোখে একে অপরের দিকে তাকায়। দেখুন না, আমি প্রস্তাব দিলাম তাকে, কিন্তু সে একটা টুঁ শব্দ অব্দি করল না। তবে আপনার প্রশ্ন যাচাই বাছাইয়ের শেষ নেই, বলে হালকা হাসল তাইমির। তারপর আবার বলল, ভাইয়া এনে দেবে বলতে আপনার আর তার ঝামেলা সাইড করে হলেও এনে দেবে এমনটাই বুঝিয়েছিল। আপনার সাথে ভাইয়ার ঝামেলা রয়েছে তা আমরা জানি, কিন্তু আজ আমি এসেছি কারণ আমি নির্দিষ্ট সময়ের অপেক্ষায় ছিলাম। আর আজ সেই নির্দিষ্ট সময় হয়তো এসে গেছে। ভাইয়ার সাথে আপনার ব্যক্তিগত সমস্যা সেটা আপনারা বুঝেন, কিন্তু সেই জন্য প্লিজ আমার প্রস্তাবটাকে না করবেন না। আমার ভাই আমাকে কথা দিয়েছে আয়েশা কখনো এসবের মধ্যে আসবে না। আর আপনি নিজেও জানেন কথা দিয়ে কথা না রাখার মতন কাজ সাহেরাজ মির্জা করে না। আর আয়েশাকেও এসবে টানবে না। আমি আয়েশাকে বিয়ে করতে চাই। আমি ওকে সত্যিই অনেক ভালোবাসি। নিজেদের শত্রুতার জন্য আমার ভালোবাসাকে ফিরিয়ে দেবেন না। আমার ভাই নিজের স্বার্থ দেখেনি আমার ভালোবাসার আগে। তাই আপনিও এমন কিছু করবেন না আশা করি। আপনার বান্ধবীও আমাকে পছন্দ করে যতটুকু আমি জানি। বলেছিলাম না সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, এটাই ছিল সেই অপেক্ষা। আমি প্রথম দিনই বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া জানতো আপনি আমাকে সঙ্গে সঙ্গে না করে দিবেন, হয়তো শত্রু ভেবেই। তাই আয়েশার মনে আমার প্রতি কিছু একটা অনুভব হোক, ভাইয়া এটা চাইতো। কারণ জোর করে তো আর কিছু হয় না। আসি। কথাটা বলে হনহনিয়ে চলে গেল। তাইমিরের বলা শেষ কথাগুলো আনাইজা যেন আকাশ থেকে বলল। সে নিজের অনুভূতি ব্যক্ত করতে ভুলে গেল। আয়েশা তাইমিরকে পছন্দ করে। কবে? কই আমি তো জানি না। আমি তাদের ভালোবাসার চেয়ে নিজের স্বার্থকে প্রাধান্য দিতাম। আমার আসলেই কোনো স্বার্থ জড়িয়ে আছে কি আদৌ এই সম্পর্কে? আমি ফিরিয়ে দিতাম। কিন্তু কেন? জীবনটা তো আয়েশার। আমি বড়জোর পারমিশন দিতাম। কিন্তু আনাইজা আর কিছুই ভাবতে পারল না। তার মাথা হ্যাং হয়ে গেল। সে চট করে উঠে দাঁড়ালো। আয়েশাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আয়েশার মনের ভেতর ভয়ের বাসা বাঁধল। সেই ভয়টাই পাচ্ছিল। ধ্যাত! টেবিলের উপর সজোরে থাপ্পড় দিয়ে সেও উঠে দৌড়ে গেল আনাইজার পেছনে। আনাইজা ততক্ষণে লিফটে উঠে পড়েছে। আয়েশা আস্তে আস্তে লিফটও বন্ধ হয়ে যায়। আয়েশা তপ্ত শ্বাস ফেলে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে। তারপর আর আনাইজা তার সঙ্গে একটা কথাও বলেনি। আয়েশা বহুবার চেষ্টা করেছে, তবে আনাইজা প্রতিবারই এড়িয়ে গেছে। বাড়িতে যাওয়ার সময় সে গাড়ির চাবিটা আয়েশার টেবিলে রেখে একাই চলে যায়। বাড়ি ফিরে আয়েশা লক্ষ্য করে আনাইজা রুমের বারান্দা লক করে বসে আছে। আয়েশা জোরে জোরে কিছুক্ষণ নক করল। তবে আনাইজা এক পলক চেয়ে আবারও নিজের মতো বসে থাকে। কিন্তু আয়েশা থামে না, পরপর একই কাজ করে চলে। আনাইজা এবার উঠে এসে কাচের দরজাটা খুলে নিঃশব্দে আবার আগের জায়গায় ফিরে যায়। আয়েশাও তার পেছন পেছন গিয়ে পাশে বসে। দোস্ত, তুই আমাকে ভুল বুঝছিস। এমন কিছুই না, আমার সম্পূর্ণ কথাটা তো শোন। আনাইজা চুপ করে থাকে, প্রতিউত্তর দেয় না। আয়েশা এবার আনাইজার দুহাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, তোর বিশ্বাস হচ্ছে না তো? আনাইজা তার দিকে শান্তভাবে তাকিয়ে থাকে, তবে এবারও কিছু বলে না। আয়েশার এবার কান্না চলে আসে। তুই বিশ্বাস করছিস না তো? তাহলে তুই বল আমি কি করব? কি করলে তুই আমাকে বিশ্বাস করবি? নিজে নিজে কষ্ট পাওয়া বন্ধ করবি? তাইমিরকে না করে দে। কথাটা আয়েশার কানে পৌঁছাতে কোনো এক অজানা কারণে তার বুকটা ধক করে উঠল। আনাইজা তখনও শান্ত চোখে তাকিয়ে আছে। তার মধ্যে কোনো ভাবান্তর নেই। শুধু চেয়ে পর্যবেক্ষণ করছে আয়েশাকে। তাহলে তুই খুশি? বাকি কথাটুকু বলে শেষ করতে পারল না আয়েশা। তার আগেই আনাইজা তাকে হাতের ইশারায় থামিয়ে দেয়। উল্টো দিকে ঘুরে তাকালো। কি ভেবেছিলি এটাই বলবো? আমরা আজ কতগুলো বছর ধরে এক ছাদের নিচে আছি, তাই না? একে অপরের সুখ দুঃখ সব ভাগাভাগি করেছি। আমি তো তোকে বোনের মতো আগলে রাখতে চাই আয়েশা। তার বিনিময়ে এমন কথাই কি আমার প্রাপ্য ছিল? আমি কি এতটাই খারাপ একটা মানুষ যে শায়রাজের জন্য তোকে তাইমিরের থেকে আলাদা করে দিতাম? তোর একবারও মনে হলো না আমি জানলে আরো ভালো করে খোঁজ নেওয়ার চেষ্টা করতাম? এত স্বার্থপর কেন ভাবিস আমায়? আমি তো তোর খারাপ চাই না আয়েশা। আনাইজার কণ্ঠে স্পষ্ট অসহায়তা ফুটে ওঠে। আয়েশা উত্তেজিত হয়ে তাকে বোঝানোর চেষ্টা করে বলে উঠল, সত্যি বলছি আমি বলতে চাইনি, কিন্তু মনে হয়েছে তুই আমাকে ভুল বুঝবি, দূরে সরে যাবি, যা আমি সইতে পারতাম না। আর এখন যে অপবাদ দিয়ে দূরে সরাচ্ছিস, এটা আমি বেশ সইতে পারছি। ঠান্ডা স্বরে বলল আনাইজা। তুই একটাবার আমার পুরো কথাটা শোন লক্ষ্মীটি। বল, স্যার আসার পর থেকেই তো মাঝে মাঝে তোকে হসপিটালে রাতে ডিউটি করতে হতো। তখন আমি তো একাই আসতাম। তো সেদিন আমি আসার সময় আমাদের গাড়িটা রাস্তায় খারাপ হয়ে যায়। রাত তখন প্রায় 9টার ওপর।
কিন্তু তখন কাউকে আশেপাশে দেখছিলাম না। এমন অবস্থায় বাড়ি কিভাবে ফিরবো বুঝতে পারছিলাম না। তখন তাইমির ওখান দিয়ে যাচ্ছিল। জানি না ইচ্ছে করে নাকি অনিচ্ছায়, কিন্তু সেই দিনই তার সাথে আমার প্রথম কথা হয়। সে আমাকে বাড়িতে পৌঁছে দেয় আর গাড়িও ঠিক করে দিয়ে যায়। তারপর থেকে যতবার দেখা হয়েছে, হয়তো হসপিটালে কিংবা রাস্তায় হুটহাট করে, কিন্তু সে যে আমাকে পছন্দ করে তা আমি তার চাহনিতেই বুঝতে পারতাম। আর এভাবেই হঠাৎ করে কিভাবে যেন আমার মনেও তার জন্য একটু একটু ভালো লাগার সৃষ্টি হয়। এমন না যে আমি তাকে ভালোবাসি, শুধু তাকে ভালো লাগে, ব্যাস এটুকুই। কিন্তু সাহেরাজ স্যার আর তার দণ্ড দেখে আমি ভয়ে এসব বলতে পারিনি। কথাটা বলে মাথা উঁচু করে নেয় আয়েশা। তবে আনাইজা ঘাড় বাঁকা করে চেয়ে হঠাৎ করে বলে উঠল, এই ভালো লাগা কি সামনে এগোতে চাস? মানে তোর কোনোই আপত্তি নেই? আয়েশা হতবাক হয়ে বলে উঠল, আমার কেন আপত্তি থাকবে ভাই? জীবনটা তো তোর। আর তোর যদি মনে হয় তাইমিরের সঙ্গে তুই সারা জীবন থাকতে চাস, তবে কেন নয়? আমার শত্রুতা তার সাথে নয়, তার ভাইয়ের সাথে। এমনকি তাইমিরের সাথেও যদি কোনো শত্রুতা থাকতো, আর সে মানুষটা যদি তোর জন্য পারফেক্ট হতো, তখনও আমি তোকে বাধা দিতাম না। দেখ, ভালোবাসা কখনো বলে কয়ে আসে না। এটা হঠাৎ করেই জীবনে আসে। কারো জীবন সাজিয়ে দেয় আর কারো ভেঙে চুরমার করে দেয়। তাই তোর যদি মনে হয় তামির তোর জীবনের সঠিক মানুষ, তবে হ্যাঁ বলে দে। সম্পূর্ণ তোর ইচ্ছে। এটা তোর নিজের জীবনের সিদ্ধান্ত আয়েশা। কিন্তু আমার যে তোর পারমিশন খুব দরকার। তোকে ছাড়া নিজে নিজে এত বড় সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয়। তুই নিজেই তন্ময়ের সাথে কথা বলার আগে আমার সাথে বারবার পরামর্শ করতি। আর আমি তোকে ছাড়া এত বড় সিদ্ধান্ত একা নেব? এমনটা কিভাবে ভাবলি জান তুই? আনাইজা তার দিকে তাকিয়ে ছোট করে বলে, ভালো লাগে? আয়েশা মিনমিন করে বলে, হুম, লাগে। তাহলে আমি কি ছেলের ব্যাপারে খোঁজ নেব? আয়েশা মাথা দোলায়। আনাইজা হাসে। আচ্ছা, তবে ছেলেটাকে দেখে শাহেরাজের মতন খারাপ মনে হয় না। তবে যদি ব্যাটার মধ্যে কোনো ঘাপলা দেখি, আমি কিন্তু আমার বান্ধবীকে দেব না। আনাইজা আয়েশার হাত বগল দাবা করে কথাটা বলে তারপর দুজনেই হেসে ওঠে। দিস না। এরপর দুজনেই উঠে রুম থেকে চলে আসে। বাড়িতে শুধু সে আর আয়েশা আছে। ঈশান আনাইজার অসুস্থতার জন্য বেশ কিছুদিন ছিল। তবে দুদিন আগে সে চলে গেছে বাংলাদেশে। ১ সপ্তাহ পর সাইরাজ সেই যে গেল, তারপর প্রায় ২ সপ্তাহ কেটে গেল। তবে সে আর হসপিটালে আসেনি। সব নিয়ম মতোই চলছে। আনাইজা সহ যারা যারা সাইরাজের তত্ত্বাবধানে ছিল, তাদের আপাতত অন্য একজন বড় ডক্টরের তত্ত্বাবধানে করা হয়েছে। আনাইজারও এসবে কোনো মাথা ব্যথা নেই। সে বরং খুশি হয়েছে, শান্তিও পেয়েছে। নতুন স্যারের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিংও বেশ ভালো। তাকে খুবই স্নেহ করেন। তা বিয়ে কবে করছিস? রাত তখন প্রায় ১০টার কাছাকাছি। আয়নার সামনে দাঁড়িয়ে চুলের বেনি খুলতে খুলতে আনাইজা প্রশ্ন করল আয়েশাকে। আয়েশা ফোন থেকে মুখ তুলে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, ডিটেকটিভ আনাইজা হাসার, আপনাকে ছেলের খুঁটিনাটি বের করে নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছিল। তা সেই রিপোর্ট কোথায়, দেখছি না তো? আনাইজার পেছনে উকিঝুঁকি দিয়ে শেষের কথাটা বলল আয়েশা। শর্ত সামনে থেকে, তোর শরীর থেকে দুর্গন্ধ আসছে। আয়েশা হতবাক হয়ে সঙ্গে সঙ্গে নিজের জামা খানিকটা উঁচিয়ে নাকের কাছে নিয়ে দেখে কোনো গন্ধ নেই। তাই রেগে উঠে বলল, তুই কোন কথার মধ্যে কি বলিস পাগল ছাগল একটা? আর আমার শরীরের কোথায় গন্ধ? নিজেরটা নিজের নাকে লাগে না। খবরদার অপবাদ দিবি না এমন। দিলে কি করবি? তোর চুল ছিঁড়ে ফেলবো। জামাইয়ের চুল ছেঁড়ার বয়সে বান্ধবীর চুল ছিঁড়তে চাস? বিষয়টা খুবই হতাশাজনক। কথাটা মাথাটা এদিক ওদিক করে দুঃখী দুঃখী গলায় বলে ওঠে আনাইজা। যা শুনে আয়েশা আরো রেগে যায়। আনাইজার বাচ্চা, জোরে চেঁচিয়ে ওঠে। আনাইজা কানে এক আঙুল দিয়ে ঝাঁকিয়ে বিরক্তি প্রকাশ করে বলে, চিৎকার করিস না, বস, শান্ত হো। তোর জন্য সুখ সংবাদ এনেছি। আয়েশা ঠায় দাঁড়িয়ে ইশারায় জিজ্ঞাসা করে, কি? তোর ব্যাটা ভালোই আছে, বুঝলি? তোর বিয়েটা মনে হচ্ছে এবার খেতে পারবো। আনাইজার মুখ থেকে সম্মতিসূচক কথা শুনে আয়েশা খুশিতে জড়িয়ে ধরে। আনাইজা তাকে ব্যঙ্গ করে বলে, বাবা, এই না বললি শুধু ভালো লাগে, ভালোবাসি না, হেন তেন আরো কত কি। এখন তো দেখে মনে হচ্ছে ভালোবেসেই মনে মনে উল্টে ফেলেছিস। খালি গ্রিন সিগন্যালের অপেক্ষায় ছিলি। মানে আমি খেটে খুঁটে রক্তের ঘাম, থুড়ি মাথার ঘাম পায়ে ফেলে তার নারী নক্ষত্র বের করে আনবো, আর আপনি আপনি বাড়িতে বসে বসে খবর গিলবেন? ভালো হলে সোজা বিয়ে, না হলে। তাকে থামিয়ে আয়েশা কপালে ভাঁজ ফেলে বলল, এত বাজে কিভাবে বকিস? মুখ ব্যথা করে না? জামাই পাইলে মানুষ এমনিই করে সিঙ্গেল বান্ধবীর সাথে। তখন আর বান্ধবীকে ভালো লাগে না, আর বান্ধবীর কথা তো বিষ লাগে, বিষ। কথাটা বলে উঠে রুম থেকে বেরিয়ে যায় আনাইজা। কিন্তু মাঝপথে আয়েশা চেঁচিয়ে বলে, ওই হাফ মিঙ্গেল বান্ধবী, আপনি যে আমার আগে কাম সারছেন তা কি ভুলে গেছেন? আনাইজা বেরিয়ে যেতে যেতে বলল, আমার কোনো ইচ্ছে ছিল না। তোরাই দুলাভাই দুলাভাই করে মরে যাচ্ছিলিস, তাই তোদের আবদার মেটাতে দুলাভাই এনে দিয়েছি। তা না হলে এসবের আবার আমার কোনো দরকার পড়ে না। শয়তানের নানি। আনাইজা বিড়বিড় করে বলল। হসপিটালে নিজেদের ডেস্কে বসে চোখের ইশারায় কাচের দেওয়ালে এপাশ থেকে ওপাশে দুজনে ফাজলামি করছিল। তখন কোনো রুগীও ছিল না। সেই সময় প্রায় ফাঁকাই ছিল। তাদের খুনসুটির মাঝে আয়েশা কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে বসে। দেখে তাইমির দাঁড়িয়ে আছে।
তাকে দেখে আনাইজাও মুখে গম্ভীর গম্ভীর ভাব এনে সোজা হয়ে রিপোর্ট দেখতে থাকে মনোযোগ দিয়ে। তাইমির একবার ওপাশের কাছ থেকে মাথাটা সামান্য বের করে উকি দিয়ে নিচু গলায় বলে, ডক্টর আনাইজা, একটু এদিকে আসবেন? আপনার সাথে একটু জরুরি কথা ছিল। ডক্টর তাইমির, জরুরি কথা যার সাথে আছে সে আপনার সামনেই আছে, তার সাথে বলুন। শুধু শুধু কাবাম্মে হাড্ডি হতে ডাকবেন না। কাট কাট কণ্ঠে তীব্র প্রতিবাদ করে কথাটা বলে ওঠে আনাইজা। তার কথা শুনে তাইমির ভড়কে যায়। তাকে এভাবে কাট কাট গলায় কথা বলতে দেখে ভাইয়ের কাছে শুনেছিল সে আনাইজা সর্বদাই নাকি সিরিয়াস আর রাগী মুডে থাকে, ছোট ছোট ব্যাপারে রেগে আগুন হয়ে যায়। তাইমির গলা ভিজিয়ে নিয়ে আবার আস্তে করে বলে, হাড্ডি বরং আমি হব, তবুও আসুন। আপনি আর আমার ভাই হসপিটালকে নাট্যমঞ্চ বানিয়ে ফেলেছেন। একজন খুন করে বেড়ায় আর একজন হসপিটালে এসে প্রেম করতে। বড়ই অদ্ভুত। তাইমির ভয় ভরে তাকায় আনাইজা দিকে। আবার তাকেও মেরে টেরে না দেয়। যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলে উঠে এসেছে, সায়রাজের কাছে অবশ্য শুনেছে মুখ হাত দুটোতেই নাকি দারুণ চলে। এমনকি তার ভাইও নাকি রেহাই পায়নি তার হাত থেকে। ভাবা যায়, তার ভাইয়ের মতন মানুষকে একটা ছোট্ট মেয়ে মারতে তেড়ে আসে। এইসব ভেবে একটু পিছিয়ে আসে। শেষে ছোট মেয়ের কাছে হবু বউয়ের সামনে মার খেলে কেলেঙ্কারি হয়ে যাবে, বিড়বিড় করে বলে। তাড়াতাড়ি বলে বিদায় হন। আনাইজা বলল, আমি আমার উত্তর জানতে এসেছি। তো আমাকে কেন ডাকছেন? আমি কি উত্তর দিব নাকি? তাদের কথায় বিরক্ত হয়ে আয়েশা বলে, উফ, থামবেন আপনারা? তাইমির বলে উঠল, কি করলাম আমি আবার? না, আমি সব করছি, যত সব। আনাইজা বলল, না না, আমিই করেছি। আমার উত্তরটা? তাইমির বলল, এভাবে মিউ মিউ করে উত্তর কে চায়? হ্যাঁ, এখন আমি গর্জে উঠে উত্তর চাইলে মান সম্মান বউ কোনোটাই নিয়ে ফিরতে পারবো না। তার চেয়ে মিউ মিউ করাই ভালো। বিড়বিড় করে বলল। বিড়বিড় করে কি বলছেন? আয়েশা জিজ্ঞাসা করলো। কই কিছু না তো, হিহি। আনাইজা কপাল জোড়া ভাঁজ ফেলে ভেঙচি কেটে বলে, 10 কথার এক কথা, বুড়া বয়সে কি প্রেম করতে চান? তাইমিরকে বুড়া বলার তার চোখ বড় বড় হয়ে যায়। সে প্রতিবাদ জানিয়ে বলে, কিন্তু আমি তো বুড়ো না, মাত্র 27 হয়েছে। ওই আর কি। যাই হোক, উত্তর দেন। না মানে, আমি আসলে সোজা বিয়ে করতে চাইছিলাম আয়েশাকে। গুড, ভেরি গুড, আপনি পাশ করেছেন। আমার বান্ধবীও আপনাটাকে সায় দিয়ে সম্মতি পোষণ করে তার মা বাবার নিকট তার সম্বন্ধ লইয়া যাওয়ার জন্য আহ্বাব করিতেছে। আপনি মহোদয় তাইমির সরকার আমার বান্ধবী আয়েশার বাড়িতে বিবাহ প্রস্তাব পাঠাইয়া আমাদেরকে ধন্য করুন এবং আমাদের অতি মূল্যবান সম্পদ আপনার নিকট হস্তান্তর করিবার সুযোগ প্রদান করুন। এক কথায় এতগুলো কথা বলে আনাইজা হাঁপিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে পানির গ্লাসটা তুলে ঢকঢক করে পানি খাওয়া শুরু করে। এদিকে তাইমির আর আয়েশা তার এত বড় ভাষণ শুনে দুজনে হতবাক হয়ে যায়। তাইমির তো ক্লান্ত হয়ে চেয়ারেই বসে পড়ে। আয়েশাও দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে। দুজনে এইভাবে তাকিয়ে কি দেখছো? নতুন করে কোনো রূপ যোগ হয়নি যে এভাবে তাকাতে হবে। আয়েশা পিঠের মধ্যে কিল দিয়ে বলে, পাগল, চুপ থাক। কি বলছিস এসব? মাথা গেছে? আবল তাবল বলছিস কেন? আরে আরে, আপনার কি হলো ডক্টর তাইমির? শরীর খারাপ লাগছে? আনাইজা বলল। আপনি সিরিয়াস মুড থেকে বের হয়ে এভাবে কথা বলেন? তাইমির বলল, জি। আল্লাহ, এ তো দেখি ভাঙা রেডিওর থেকেও বেশি ভয়ঙ্কর। মনে মনে বলল, কিছু বললেন আমাকে? না না আপু। ডানে বামে দ্রুত মাথা নাড়িয়ে বলল, শালিকা। কি কা? তোর মাথা। আনাইজা কথাটা বলেই কটকট করে চলে গেল। আপনি কিছু মনে করবেন না, আসলে মজা করছিল। হাসার চেষ্টা করে আয়েশা বলল, না না, আমি কি মনে করব? কিছু মনে করার সুযোগ দিলে তো করব। শেষ কথাটা আসতে বলে, তাইমির যাতে না শোনে। হ্যাঁ, কিছু বললেন? আজ্ঞে না, আমার উত্তর আমি পেয়ে গেছি। বাকি কথা ফোনে হবে। আজ আসি, হ্যাঁ। বলে উঠে পালালো সে। আয়েশা আনাইজাকে চোখ গরম দেখিয়ে চেয়ারে বসে পড়ল। আনাইজা তাকে পাত্তাই দিল না। সে নিজের কাজ করতে লাগলো। তখনই তন্ময় সেখানে এসে হাজির হলো। বলা বাহুল্য, আনাইজা এখন তন্ময়ের সঙ্গে একটু একটু সহজ হওয়ার চেষ্টা করছে। এঙ্গেজমেন্টের দিন আনাইজা নিখোঁজ হওয়ার পর তন্ময়ের অবস্থা সে শুনেছে ঈশানের কাছ থেকে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এঙ্গেজমেন্ট যখন হয়েই গেছে আর তন্ময় তাকে এত ভালোবাসে, তবে এখন থেকে সেও চেষ্টা করবে মন থেকে তার সাথে থাকার জন্য। তবে যতই সিদ্ধান্ত নিক না কেন, আনাইজা ব্যর্থ হচ্ছে। তন্ময় কল করলে সে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আগের মতোই কথা বলে যায়। তার ভালোবাসা মাখা বাক্য তার কাছে অদ্ভুত লাগে, বিরক্তি লাগে। তাই সে এই নিয়ে হতাশ। তবে চেষ্টা ত্রুটি রাখছে না সে। কি ব্যাপার ম্যাডাম, কি করছেন আপনারা? আয়েশার সামনে বিয়ে তো, তাই ওর হবু স্বামী এসেছিল, ওর সাথে গল্প করছিলাম। আপনার কথাও জিজ্ঞাসা করছিল। আমার কথা? হ্যাঁ তো। কিন্তু আপনাকে খুঁজেই পেলাম না, তাই বেচারা মনের দুঃখে চলে গেল। তন্ময় ভুরু কুঁচকে তাকায় আনাইজার দিকে। সে সত্যি বলছে নাকি মিথ্যে তা বোঝার জন্য। তবে আনাইজা কথাগুলো বলে আবারও নিজের মতন কাজে মগ্ন হয়ে পড়ে। তন্ময় হতাশ চাহনিতে তাকিয়ে চোখ ফিরিয়ে আয়েশার দিকে তাকায়। তারপর হেসে বলে, আয়েশার ব্যাপার কি সত্যি? মানে তুমি বিয়ে করছো? আসলে তেমন না, আবার অনেকটা তেমনই ভাইয়া। কি বলছো? কিছুই তো মাথায় ঢুকছে না। ধুর মিয়া, নিজের বিয়ের কথা ঢাকঢোল পিটিয়ে নিজের মুখে বলা যায় নাকি? মনে মনে বলল, আসলে হয়েছে কি তন্ময় ভাই, একটা ছেলে অনেকদিন ধরে আয়েশাকে পছন্দ করে এবং কিছুদিন আগে এসে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে তার মতামত জানতে চায়। তো
তো আয়েশাও মনে মনে তাকে পছন্দ করে। তো আজ আয়েশা নিজের মত জানিয়ে দিয়েছে, প্রস্তুতি নিতে শুরু করুন, কিছুদিনের মধ্যেই বিয়ে খেতে পারবেন ইনশাল্লাহ। এটা তো গুড নিউজ। তা ছেলেটা কে, আমাদের এখানকার? আয়েশা মাথা নাড়ায়। নাম কি? তাইমির সরকার, শাহরাজ স্যারের ভাই। আয়েশার মুখে এই নাম শুনে তন্ময় আনাইজার দিকে অবাক হয়ে তাকায়। আনাইজা তখনও নিজের কাজেই মশগুল। তোমরা ভেবেচিন্তে এমন সিদ্ধান্ত নিয়েছো? এখানে ভাবাভাবির কি আছে? দুজন দুজনকে পছন্দ করে, ভালোবেসে বিয়ে করতে চেয়েছে। এখানে অন্য কোনো প্রসঙ্গ টানা মোটেও ঠিক হবে না। আপনি কি বোঝাতে চাইছেন তা আমরা বুঝেছি। তবে বিয়ে হচ্ছে তাইমিরের সঙ্গে, শাহরাজের সঙ্গে নয়। তাছাড়া আয়েশার বাবা ভাইরা তো খোঁজ খবর না নিয়েই তার হাতে তুলে দেবেন না। সো রিল্যাক্স ব্রো। তন্ময় কেন যেন রিল্যাক্স হতে পারল না। সে গম্ভীর মুখে সেখান থেকে চলে গেল। ওনার আবার কি হলো? আনাইজা চেয়ারে মাথা ঠেকিয়ে সিলিংয়ের দিকে তাকায়। হাহা, মানুষ বড্ড আজব। দেখ, সে এখন এটা নিয়ে দুই ধরনের চিন্তা করবে, আবার অস্থির হবে। এক, এটা শেহরাজ রেয়াজ মির্জার কোনো ফাঁদ, হয়তো আমাকে হেনস্থা করার। তবে সে কিন্তু আমার আর শেহরাজের মধ্যেকার ঝামেলা সম্পর্কে অবগত নয়। কেবল কিছু ঘটনা সরাসরি দেখেছে। বা শেহরাজ আমাকে সহ্য করতে পারে না, সেসবের কিছুটা আজ করতে পেরেছে হয়তো। তাতেই বলেই হেসে ফেলল আনাইজা। আর দ্বিতীয় কি ভাববে? মিস্টার মির্জা আমাকে তন্ময়ের কাছ থেকে কেড়ে নিতে চাইছেন। কি বিরক্তিকর একটা ভাবনা না বল? ওনার সাথে আমার এসব কোনোদিন সম্ভব? তুই বল। হাহা। সেটা তুই কিভাবে জানলি? আমি আর মিস্টার মির্জা যখন লোক দেখানো ভালো স্টুডেন্ট আর টিচারের মতন আচরণ করি, তখন তন্ময় সেটা সহ্য করতে পারে না। আরে ভাই, সারাদিন কি একটা মানুষের সাথে মারামারি কাইজাকাইজি করা যায়? তোকে ভালোবাসে তাই হারাতে ভয় পায়। তা না হলে তার এত কিসের ঠেকা বল? তোর আশেপাশের মানুষকে নিয়ে এত উল্টোপাল্টা ভাবার? ভালোবাসলে মুক্তি দিতে শিখতে হয়, ত্যাগ করতে জানতে হয়, আর সর্বোপরি বিশ্বাস রাখতে হয়। বলছিস এসব কিছুই নেই তন্ময়ের মধ্যে? আছে, তবে সব নেই। বাংলাদেশে আয়েশার জন্মস্থান খুলনা। এই শহরেই ছোট থেকে বেড়ে উঠেছে আয়েশা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে তার ভাইদের সিদ্ধান্তে জীবনের প্রথম নিজ জেলা ছেড়ে পাড়ি জমায় তুরস্কের আঙ্কারা শহরে। আয়েশারা দুই ভাই বোন। দুই ভাই বড়, আয়েশা সবার ছোট। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী। পরিবারের সবার ছোট হওয়ায় আদর, ভালোবাসা কোনো কিছুরই অভাব ছিল না তার কোনো কালেই। সেই দিন তাইমিরের প্রস্তাবে রাজি হওয়ার পর ধীরে ধীরে দুজনের মধ্যে সাক্ষ্যতা বাড়ে। নতুন নতুন প্রেমে পড়লে যা হয়, তাদের অবস্থাও ঠিক তেমনই। প্রতিদিন সময় করে একে অপরের খোঁজ নেওয়া, মাঝে মধ্যে হসপিটালের বাইরে তাইমিরের হুট করে চলে আসা, তারপর দুজনে একসাথে ঘোরাঘুরি করা তাদের নিয়ম হয়ে উঠেছে। আজ প্রায় নবম দিন চলছে তাদের সম্পর্কের। তবে আজই এই প্রেমের সম্পর্কের ইতি টানতে তাইমির তার বড় বাবা, বড় আম্মু আর ইরিশাকে নিয়ে আয়েশাদের বাড়িতে উপস্থিত হয়েছে। তাদের আগে থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং আয়েশারও এই বিয়ের সম্মতি আছে সেটাও জানানো হয়েছে। পরে আয়েশাকে জিজ্ঞাসা করা হলে সেও সায় দেয়। সব জেনে তার ভাইয়ারা নতুন করে খোঁজ নেয় তাইমিরের। আনাইজার সাথে তাদের পরিবারের খুবই ভালো সম্পর্ক। আনাইজার কাছে জিজ্ঞাসা করা হলে সেও খোঁজ খবর নিয়েছে বলেই জানায়। আনাইজা মূলত তাইমিরের ভেতরের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে, তবে শেহরাজের মতন কোনো খুন বা খারাপ কাজের চিহ্ন সে পায়নি। তবে সে যে একেবারে সাধু নয় তাও আনাইজা জানে, তবে আয়েশাকে জানায়নি। থাক না কিছু কথা গোপন। সব সময় সবকিছু জানাতে নেই, কিছু কথা জেনেও না জানার অভিনয় করতে হয়। কারণ এটাই শ্রেয়। আনাইজা বলল। সব দিক থেকে গ্রিন সিগন্যাল আসার পরই তারা তাইমিরদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানায়। শেহরাজের আব্বু আম্মু আর ইরিশা এসে আগেই পৌঁছায়। আয়েশার বাড়ির লোকজন সকলে মিলে তাদের খুব সুন্দর করে আপ্যায়ন করে। তাইমিরকে তো দেখছি না, আয়েশার বাবা বলল। আসলে ওই যে এসে গেছে আমার বড় বাবা আর ছোট ছেলে। শাহরিয়ার সাহেব কিছু বলবে তখনই দেখেন তারা চলে এসেছে, তাই তিনি তাদের উদ্দেশ্য করে বলল কথাটা। শাহরিয়ার সাহেবের কথায় সকলে দরজার দিকে তাকিয়ে দেখে শেহরাজ আর তাইমির একসাথে প্রবেশ করছে। তারা সকলকে সালাম দিয়ে সোফায় গিয়ে বসে। আয়েশার দুই ভাই, ভাবি, বাবা, মা সহ তাইমিরের সম্পূর্ণ পরিবার উপস্থিত এই মুহূর্তে সেখানে। সকলে বসে বিয়ের বিষয়ে আলাপ আলোচনা করছিল। হঠাৎই আয়েশার বড় ভাই আরমান তাইমিরকে উদ্দেশ্য করে বলে উঠল, তা বিয়ের পর আয়েশাকে নিয়ে কোথায় থাকার সিদ্ধান্ত নিয়েছো? তার কথার বিপরীতে তাইমির কিছু বলার আগেই ইরিন আর শাহরিয়ার সাহেব পরপর বলে উঠলেন, কেন আমাদের সঙ্গে থাকবে? শাহরিয়ার সাহেব বলল, তাইমির আমাদের ছোট ছেলে। হ্যাঁ মানছি, তার সাথে হয়তো আমাদের রক্তের সম্পর্ক নেই, তবে তাকে ছোট থেকে বড় করেছি নিজের সন্তান ভেবে। শেহরাজ আর তাইমির আমাদের কাছে আলাদা আলাদা নয়, তাই আমাদের ছেলে বিয়ে করে বউ নিয়ে নিজের বাবা মায়ের সঙ্গে নিজের বাড়িতে থাকবে, এটাই স্বাভাবিক নয় কি? ইরিন বলল। শাহরিয়ার সাহেব এবং মিসেস ইরিন এমন কথায় যেন তারা একটু ভরসা পেলেন। তারা তাইমিরের ব্যাপারে খোঁজ খবর নিয়ে কোনো খারাপ কিছু পায়নি, তবে শাহরিয়ার সাহেব এবং মিসেস ইরিন তার আপন বাবা মা না।
কথাটা জানার পর থেকে তাদের মধ্যে কিছুটা সংশয় কাজ করছিল, আয়েশা মানিয়ে নিতে পারবে কিনা বা তারা আয়েশাকে নিজের মেয়ের মতন আগলে রাখবে কিনা এই নিয়ে। তবে এখন মনে হচ্ছে তাদের দুশ্চিন্তা কিছুটা কমলো, এবার সিদ্ধান্ত নেওয়াটা একটু সহজ হবে। আদরের ছোট বোন, তাই দুই ভাইয়ের মধ্যে নানা সংশয় কাজ করছিল। তার ওপর ভিন্ন দেশ, চাইলেও বোনকে দেখতে পারবে না, এখনো দূরে থাকে। তবে তাও তো এখনকার পরিস্থিতি আর বিয়ের পরের পরিস্থিতি এক নয়। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু এত দূরে তুমি কি আমার বোনটাকে আসলেই ভালো রাখতে পারবে? দেখো, ওর কোনো রকম কষ্ট আমরা নিতে পারি না। ও বাকি কথা বলার আগেই তাইমির তাদের সকলকে আশ্বাস দিতে জানায়, আমি আয়েশাকে ভীষণ ভালোবাসি, ওকে সারা জীবন আগলে রাখতে চাই, তাই এত তাড়াতাড়ি আপনাদের এখানে ছুটে এসেছি। আমার উপর বিশ্বাস রাখুন, আপনাদের বোনকে কোনো কষ্ট আমি পেতে দেব না আমার জীবন থাকতে। শাহেরাজ এতক্ষণ যাবৎ চুপই ছিল, খুব একটা কথা বলেনি। তবে এবার সে আয়েশার বাবা মাকে উদ্দেশ্য করে বলল, আপনারা ভরসা রাখুন, সে ভালো থাকবে। আমি জানি বড় ভাই হিসেবে আপনার দুশ্চিন্তা করা যথার্থ, তবে কথা দিচ্ছি আয়েশা ওখানে বড় ভাইয়ের অভাব বোধ করবে না, ওর কোনো অযত্ন আমরা হতে দেব না, এতটুকু কথা আপনাকে দিতে পারি। তাদের সকলের কথাবার্তা শুনে আয়েশার পরিবার মনে মনে বেশ খুশি হন। এভাবে আরও নানা বিষয়ে আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় সামনের মাসে আয়েশা এবং তাইমিরের বিয়ের। মুহূর্তে তাইমিরের মুখে চমৎকার হাসির রেখা ফুটে উঠল। তাইমিরের খুশি যেন চোখে পড়ার মতন। শাহেরাজও মনে মনে হাসে তার কাণ্ডে। কি গো মতিনের মা, শেষে তুমিও মতিনের বাপকে পেয়ে গেলে? যাক, তাও ভালো। আমি তো ভেবেছিলাম এ জন্মে তোমাদের দুই মানিক জোড়ের বিয়ে আমি নিজে চোখে দেখতে পারবো না। হা হা হা। ল্যাপটপের স্ক্রিনের অপর পাশ থেকে ঈশান ভিডিও কলে কথাগুলো বলল। ঈশানের এমন কথায় আয়েশার সাথে আনাজাও রেগে যায়। সে ধমকের সুরে বলে, এসব কি ধরনের কথা ঈশান? বিয়ে জিনিসটা কোনো ছেলে খেলা যে যখন তখন করে ফেলবে? আল্লাহ যখন নির্দেশ দেবে তখনই তো হবে, তাই না? এখানে তোর এমন মন্তব্য আমি একটুও আশা করিনি। এটা খুবই বাজে স্বভাব। সরি বল আয়েশাকে। সে না হয় বললাম, কিন্তু বিয়ের কথা শুনলে তুমি ফায়ার হয়ে যাও কেন? বোনকে রাগাতে কথাটা বলে অলস ভঙ্গিতে বিছানায় শুয়ে বলল ঈশান। তার এমন গা ছাড়া ভাব দেখে আনাইজা কটমট করে তাকিয়ে বলল, কারণ যতদিন বিয়ে না হবে ততদিন মানসিক শান্তিতে থাকতে পারবো। হয়েছে, এবার সরি বল আয়েশাকে। আচ্ছা বাবা, সরি। তা বিয়ের ডেট কি ঠিক হয়েছে? হ্যাঁ, বোধহয় সামনের মাসেই 15-20 তারিখ। নিজের বিয়ে নিজেই জানে না। ছ্যা। ভাই, তুই এক কাজ কর, অন্য মেয়ে দেখলে যেমন কথা না বলে এড়িয়ে যাস, আজ থেকে আমার সাথেও দয়া করে এমন করিস। তোর কথা বলা থেকে না বলে জাল্লাদের মতন লুক দিয়ে এড়িয়ে যাওয়া অনেক ভালো। আয়েশা বলল, সরি, আমি একবার কারোর সাথে ফ্রি হয়ে গেলে তাকে এড়িয়ে যেতে পারি না। আমার দুঃখ লাগে তোমার জন্য। হা হা হা। তুরস্কে তখন রাত প্রায় 10টার কাছাকাছি। আনাইজা আর আয়েশা হসপিটাল থেকে এসে খাওয়া দাওয়া করে নিজেদের রুমে এসে বসে আড্ডা দিচ্ছিল। দুজনের হাসিতে মেতে উঠেছে ঘর। সারাদিন ব্যস্ত সময় পার করে রাতে দুজনের গল্পের ঝুলি খুলে বসে। আজও তার ব্যতিক্রম নয়। আড্ডার মাঝে বিছানার উপর অবহেলায় পড়ে থাকা ফোনটা এবার শব্দ করে বেজে ওঠে। হঠাৎই গল্পের মধ্যে ব্যাঘাত ঘটায় দুজনে বিরক্ত চাহনিতে ফোনের দিকে তাকিয়ে থাকে। আনাইজা ফোন তুলে দেখে অচেনা নাম্বার থেকে কল। আনাইজা আর শব্দ মুখ থেকে বের করার আগেই অপর পাশ থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসে, তার সাথে কিছু অপ্রত্যাশিত কথা। আনাইজা, তোর আব্বু যেন কেমন করছে, মনে হয় হার্টের ব্যথাটা বেড়ে গেছে। আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি সবাই মিলে। মারে, তোর বাবা তোর কথা বারবার বলছে, তোকে একবার দেখতে চাইছে। মারে, শুনতে পাচ্ছিস আনাইজা? আর কিছু শোনা গেল না। ফোনটা হাত থেকে পড়ে গেল। সাথে আনাইজা নিজেও ফ্লোরে ধপ করে বসে পড়ল। আয়েশা ছুটে এলো। কি হয়েছে বোঝার জন্য ফোন তুলল, তবে ফোন ততক্ষণে কেটে গেছে। সে আনাইজাকে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে, এমন করছিস কেন, কথা বল। তবে কোনো কথাই যেন সেই মুহূর্তে আনাইজার ভেতর স্পর্শ করতে পারছে না। তার চারিদিক ঘুরতে শুরু করেছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, শরীরটাও অবশ হয়ে আসছে। তার চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। আনাইজা হঠাৎই এমন পরিবর্তনে আয়েশা বেশ ভয় পেয়ে গেল। কান্নাও চলে এলো। সে বারবার আনাইজাকে প্রশ্ন করে যাচ্ছে কি হয়েছে। আনাইজা কিছু না বলে ফোনটা তাড়াতাড়ি করে তুলে আবার সেই নাম্বারে কল করলো। তবে কেউ তুলল না। হাত পা কাঁপছে, বুক ঢিপ ঢিপ শব্দ করছে তার। ওপাশ থেকে কেউ ফোন তুলল না। খারাপ কিছুর আশঙ্কা করে। এবার যেন আনাইজা উন্মাদের ন্যায় আচরণ করতে লাগলো। আয়েশা বাহু ধরে ঝাঁকিয়ে বলতে লাগলো, আয়েশা, আব্বু, আব্বুর যেন কি হয়েছে, আমার আব্বু। আয়েশা, দেখ, ফোন তুলল না ওরা। আয়েশা, তুই একটা ফোন কর না। আব্বুর নাকি বুকের ব্যথাটা বেড়ে গেছে, যদি কিছু খারাপ হয়। না না, কি সব ভাবছি আমি। আব্বু ভালো আছে বল, তাই না? আমাকে দেখতে চাইছে।
আয়েশা, আমার আব্বু হসপিটালে। আয়েশা চিৎকার করে কথাগুলো বলছে আর কান্না করছে আনাইজা। তার কান্না দেখে আয়েশা নিজের কান্না আটকাতে পারছে না। সে আনাইজাকে শক্ত করার চেষ্টা করছে, তবে পারছে না। আয়েশা, আমাকে এক্ষুনি বাংলাদেশে যেতে হবে। আমার আব্বুর কাছে যেতে হবে। যদি ওনার কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না আয়েশা। আমার এত বছরের জমানো এত অভিযোগ, অভিমান আমি কার সাথে মেটাবো আয়েশা? আমার যে ওনার সাথে অনেক হিসেব বাকি। না, না, কিচ্ছু হবে না। শেষের কথাটা বলে সে চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। ফোন বার করে বাংলাদেশে ফেরার টিকিট বুক করতে গিয়ে দেখলো আজকের বা কালকের কোনো টিকিট নেই। এ যেন মাথায় বাজ পড়ার মতন অবস্থা হলো। এবার ফিরবে কিভাবে দেশে? সে চিন্তায় তরতর করে ঘামতে শুরু করলো। ঠোঁট গলা শুকিয়ে আসছে। বারবার ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, শুকনো ঢোক গিলছে। কি হলো? আয়েশা জিজ্ঞাসা করলো। টিকিট তো নেই আজ রাত বা কালের। এখন কি করব? কি করব আমি? বলে অস্থিরতার সাথে এদিক ওদিক পায়চারি করতে লাগলো। হঠাৎই কিছু একটা মাথায় এলে পায়চারি করা বন্ধ করে আয়েশাকে বলে, তাইমিকে ফোন দে তো। আয়েশা সঙ্গে সঙ্গে বিনা বাক্যে কল দিয়ে ধরিয়ে দিল। হ্যালো আয়েশা, বলো। তাইমির বলল, ডক্টর তাইমির, আমি আনাইজা বলছিলাম। হ্যাঁ বলুন, কোনো সমস্যা? আপনার গলা এমন শোনাচ্ছে কেন? আসলে একটা সমস্যা হয়েছে। আমার না এমার্জেন্সি বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট লাগবে। আপনি কি একটু ম্যানেজ করে দিতে পারবেন প্লিজ? আমার খুব দরকার, অসহায়ের ন্যায় বলল আনাইজা। আচ্ছা, আপনি শান্ত হন, আমি দেখছি কি করা যায়। আপনি গোছগাছ শুরু করুন, আমি ব্যবস্থা করছি, চিন্তা করবেন না, আপনার টিকিট ম্যানেজ হয়ে যাবে। আনাইজা আর কোনো কথা না বলে ফোনটা ফিরিয়ে দেয়। নিজের দরকারি সকল জিনিস সহ কাগজপত্র বের করে নেয়। কিছুক্ষণ পরই আবার তাইমিরের কল আসে। আয়েশা আনাইজার কাছে ফোনটা দেয়। হ্যালো আপু, আপনি রেডি হয়ে নিন, টিকিট ম্যানেজ হয়ে গেছে। আজ রাত 2টায় টিকিট। সমস্যা হবে কি? না, না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত তাড়াতাড়ি ম্যানেজ করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনি আয়েশার সাথে কথা বলুন। বলে আনাইজা মাঝপথে কথা বলা থামিয়ে আয়েশার কাছে দিয়ে ওয়াশরুমে চলে যায়। তার হাতে একদমই সময় নেই। ওয়াশরুম থেকে বেরিয়ে ব্যাগ গুছিয়ে নেয় তাড়াতাড়ি। তাইমির বলল একটু পর বের হতে ও আসছে। তাকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবে। ওর আসার কি দরকার ছিল? আমি তো একাই যেতে পারতাম। তারা আসতে তাইমির গাড়ি চালানো শুরু করে। আনাইজার মধ্যে আগের মতোই অস্থিরতা এখনো রয়ে গেছে। কিছুতেই শান্ত হতে পারছে না। তাকে এই অবস্থায় একা ছাড়তেও আয়েশার খুব ভয় করছে। তবে সে নিরুপায়, কিছুই করার নেই। তার ফ্লাইটের সময় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দুজন সেখানেই রইল। তারপর সময় হলে আনাইজাকে বিদায় দিয়ে তাইমিরের সঙ্গে বাড়ি ফিরে আসে আয়েশা। এদিকে আনাইজা নিজেও সিটের সঙ্গে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে খেয়াল নেই। সে শুধু নিঃশব্দে কেঁদে চলেছে। শত চেষ্টা করেও নিজের কান্না আটকাতে পারছে না। তার নিজের কাছে নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে বাবার হঠাৎ বুকে ব্যথার কারণ সে নিজেই। যদি সে তাদের সঙ্গে যোগাযোগ রাখতো তাহলে মানুষটা হয়তো এভাবে ভেতর ভেতর কষ্ট পেত না। নানান উল্টোপাল্টা ভেবে কান্না করতে করতে একসময় সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আয়েশা হসপিটালের উদ্দেশ্যে একাই বেরিয়ে পড়ল। আনাইজা না থাকায় তাকেই ড্রাইভ করতে হলো আজ। হসপিটালে গিয়ে সে প্রথমে আনাইজার হয়ে একটা ছুটির অ্যাপ্লাই করে ফেলল। যদি আনাইজার সময় না পায় বা মনেই না থাকে সেই ভেবে। অ্যাপ্লাই করা হয়ে গেলে সে উঠে দাঁড়িয়ে ডক্টর ইকরামের কেবিনের দিকে হাঁটা ধরে। তাদের বর্তমানে যে ডক্টর গাইড করছে তার নামই ডক্টর ইকরাম। তাকে দেখে ভদ্রলোক হাসি মুখে বসতে বললেন। আয়েশা তাকে আনাইজার হঠাৎ বাংলাদেশে যাওয়ার কথা জানায় এবং কারণও খুলে বলেন। সব শুনে ডক্টর ইকরাম তাকে আশ্বাস দেয় ছুটির ব্যাপারে। হসপিটালে হুটহাট ছুটি পাওয়াটা খুবই কঠিন। আর যাদের ট্রেনিং চলছে তাদের জন্য তো আরও কঠিন, কেননা তাদের এসবের ওপর মার্ক থাকে, যা তাদের প্রতিদিন করা রিপোর্টে যুক্ত হয়। তার কেবিন থেকে বেরিয়ে আয়েশা লিফটের সামনে গিয়ে অপেক্ষা করে লিফট আসার। তখন সেখানে তন্ময়ও এসে উপস্থিত হয়। তাকে দেখে হেসে জিজ্ঞাসা করে, কেমন আছো? আর তোমার সাথের জন কোথায়? ততক্ষণে লিফটের দরজা খুলে যায়। দুজনে লিফটে উঠে পড়ে। আয়েশা বিনয়ের সঙ্গে তাকায় তার দিকে। তন্ময়ের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। পরনে ওটির পোশাক, হয়তো ওখান থেকে মাত্রই বের হয়ে এসেছে। মুখের মাস্কটা থুতনির কাছে নামানো। আয়েশা বলল, ভাইয়া, আনাইজা কাল রাতে বাংলাদেশে চলে গেছে। কথাটা কর্ণপাত হতেই তন্ময়ের ক্লান্ত মুখশ্রী ততক্ষণ পাল্টে গেল। তার প্রথমে বিশ্বাসই হলো না কথাটা। সে অবাক হয়ে প্রশ্ন করল, বাংলাদেশে গেছে মানে? কই, আমাকে তো কিছু জানায়নি। তুমি সত্যি বলছো? জি ভাইয়া, আসলে ভাইয়া জানানোর মতো পরিস্থিতিতেই ছিল না। আয়েশা তন্ময়কে সব খুলে বললে তন্ময় যেন আরও অবাক হয়ে যায়। তন্ময়ের ফ্লোর এসে গেছে, তাই সে আয়েশাকে উদ্দেশ্য করে বলল, চিন্তা করো না। ফোন করেছিলে? না। আচ্ছা, সমস্যা নেই। আনাইজার পৌঁছানো এখনো বেশ দেরি। আমি বরং একবার আনাইজার বাড়িতে কল করে খবর নিয়ে তোমাকে জানাচ্ছি। আয়েশা তার কথায় সম্মতি জানিয়ে দাঁড়িয়ে রয়। তন্ময় লিফট থেকে নেমে নিজের কেবিনের দিকে হাঁটা ধরে। আয়েশার কাছে শুধু ঈশানের নাম্বারই আছে, যা কাল রাত থেকেই বন্ধ দেখাচ্ছে। এদিকে আনাইজার বাবা মা কারোর নাম্বারই নেই যে সে খবর নেবে। তন্ময় যেহেতু সেখানে গিয়েছে তাহলে নিশ্চয়ই তার কাছে আনাইজার বাবা মায়ের নাম্বার আছে। এই ভেবে সে তন্ময়ের কাছেই যাচ্ছিল। পথিমধ্যে তন্ময়ের সাথে দেখা হয়ে যায়, তাই সে নিজের জায়গায় ফিরে আসে।
দীর্ঘ কয়েক ঘন্টা টানা জার্নি শেষে আনাইজা দেশের মাটিতে পা রাখে। তার অবস্থা খুব একটা ভালোর পর্যায়ে নেই। অতিরিক্ত কান্নার কারণে চোখ মুখ অস্বাভাবিকভাবে ফোলা ফোলা লাগছে। চোখ নাক গলা লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। এক কথায় তাকে বড্ড বিধ্বস্ত দেখাচ্ছে। আশেপাশে অনেকেই তার এমন নাজুক অবস্থা দেখে তাকিয়ে আছে। তবে আশেপাশের চাহনি উপেক্ষা করে আনাইজা তড়িঘড়ি করে বের হয়ে এলো এয়ারপোর্ট থেকে সরাসরি বাড়ির উদ্দেশ্যে একটা সিএনজি ডেকে উঠে পড়ল সে। আরও ঘন্টাখানেক সময় নিয়ে ভুইয়া বাড়ির সামনে এসে থামল সিএনজিটা। আনাইজা নেমে ভাড়া মিটিয়ে দারোয়ান চাচাকে ডাকলো। যেহেতু আনাইজাকে সে চিনত, ছবি দেখেছে, তাই তাকে দেখে সে আবেগী হয়ে ছুটে এলো। অবিশ্বাসের সঙ্গে প্রশ্ন করল, আপনি আনাইজা আম্মাজান না? আপনি আইছেন? আনাইজা মাথা নেড়ে সায় জানিয়ে পাল্টা প্রশ্ন করে বসলো, বাড়িতে বাবা মা আছে না চাচা? ভদ্রলোক সম্মতি জানালেন। সে আর কোনো কথা না শুনে ব্যাগগুলো আনতে বলে দৌড়ে গেল বাড়ির ভেতরে। তবে ভেতরে প্রবেশ করে তার বুকটা আরও মোচড় দিয়ে উঠল। মাঝারি প্রকৃতির ড্রয়িং রুমের কোথাও আলো নেই। আশেপাশে থাকা বড় বড় কাচের জানলা পর্দা দ্বারা আবৃত। বাহিরের আলো পর্দার ফাঁক গলিয়ে যতটুকু প্রবেশ করছে তা যথেষ্ট নয়। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সোজা বাবা মায়ের রুমের দিকে পা বাড়ালো। বুকের মধ্যে তখনও ঢিপ ঢিপ করে শব্দ হচ্ছে। পদযুগল বারবার থেমে যেতে চাইছে। সে মা বাবার রুমের সামনে গিয়ে প্রথমে শব্দ করে দরজা নাড়ল। তবে ভেতর থেকে কোনো শব্দ এলো না। সে এবার রুমের নখ ঘুরিয়ে প্রবেশ করতে করতে ডাকলো, আব্বু, আম্মু। দীর্ঘ সময় পর সেই সুপরিচিত কণ্ঠে আব্বু আম্মু ডাক শোনা গেল। দেওয়ালে দেওয়ালে বাড়ি খেলো তার সেই মিষ্টি ভেজা কণ্ঠস্বর। তবে বিপরীত দিক থেকে কোনো উত্তর এলো না। এই রুমটাও অন্ধকার দেখে সে এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। বুকের ভেতর ভয়রা আরো বেশি করে চেপে ধরেছে। চারিদিক শূন্য শূন্য লাগছে। চাচা তো বললেন বাবা মা বাড়িতেই আছে, কই গেল তবে সকলে? নিজের মনকে প্রশ্ন করে দেওয়ালের সঙ্গে হেলে কোনো রকম চোখ বুজে দাঁড়িয়ে রইল সে। হঠাৎই কিছু একটা মাথায় আসলে সে সোজা হয়ে দাঁড়ায়। আর কোনো দিকে না ভেবে ছুটে যায় সিঁড়ির দিকে। বড় বড় কদম ফেলে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় একদম শেষ রুমের দিকে ঢুকে পড়ে। আনাইজা নিজের রুমে ঢুকতেই জোরে সারপ্রাইজ শব্দটা উচ্চারণ করে রুমের লাইট জ্বলে উঠল। তবে আনাইজার অবস্থা দেখে তিনজনই আঁতকে উঠল। তার এমন বিধ্বস্ত অবস্থা দেখে তার মা বাবা দৌড়ে কাছে গেল। মা বাবাকে ঠিকঠাক অবস্থায় দেখে তার হৃদয়ে প্রশান্তি বয়ে গেল। তবে ক্ষণ মুহূর্তে তার মস্তিষ্কে একটা বড় ধাক্কা খেলো। আমাকে আবারও ধোঁকা দিল আমার মা বাবা? নিজেদের কষ্ট কমাতে আমাকে কষ্ট দিল? আমার অনুভূতি নিয়ে খেললো? আমাকে আবারও নিজেদের স্বার্থের জালে ফেললো? সে এই বিশ্বাসঘাতক কিছুতেই মেনে নিতে পারল না। তার চোখ কান্না করতে করতে ক্লান্ত, মস্তিষ্ক আর কিছুই ভাবতে পারছে না, হ্যাং হয়ে আছে। সে অনুভূতি শূন্য চাহনিতে তাদের দেখলো তার অবস্থা দেখে ছুটে আসা দুজনকে, তবে কোনো অভিব্যক্তিটুকু প্রকাশ করলো না। জাবেদ সাহেব ছুটে এসে আদুরে স্পর্শে মেয়ের মাথায় হাত বুলিয়ে অশ্রুসিত কণ্ঠে জিজ্ঞাসা করল, বাবার মৃত্যুতে তো তোমার খুশি হওয়ার কথা মা, তুমি এত কেঁদেছো কেন? তার ভেতরে প্রশান্তি বয়ে যাচ্ছে মেয়েকে এত বছর পর তার জন্য উদ্বিগ্ন হয়ে ছুটে আসতে দেখে। তার চোখ মুখ সাক্ষী সে এখনো তার বাবাকে ভালোবাসে। আর এই দেখে জাবেদ সাহেবের বুকে অনুভূতিরা তোলপাড় করছে। পাশেই এসা দাঁড়িয়ে ধরে আছে আনাইজাকে, সেও কাঁদছে। আনাইজা বাবার কথাটা শুনে তাদের হাতটা সরিয়ে দিয়ে দুপা পিছিয়ে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবল, এ কেমন কথা? আমি তো তাদের মৃত্যু চাইনি। তাদের আগে আমার মৃত্যু হোক তাই চেয়েছি। আমি কি এতটাই নির্দয়? তার নজর গেল তার থেকে কিছু দূর মাথা নত করে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে। সে বোনের চোখে চোখ রাখতে পারছে না অপরাধ বোধ থেকে। তুইও ওনাদের নাটকে সামিল হয়ে আমাকে এত বড় ধোঁকা দিলি ঈশান। আমাকে তোরা কুকুরের মতন দৌড় করিয়ে এনেছিস। আপু আমি, ব্যাস আর কিচ্ছু শুনতে চাই না এখন। তাকে থামিয়ে দিয়ে আনাইজা আবারও বলল, আর আপনারা কি ভেবেছেন এসব নাটক করে আমাকে অশান্তিতে রাখবেন? আপনারা কেমন বাবা মা যে সন্তানের আবেগ অনুভূতি নিয়ে খেলেন? আপনাদের আমার অনুভূতি নিয়ে খেলার অভ্যাসটা আজও বদলাতে পারিনি, তাই না? আপনার ধারণা আছে একজন সন্তানের কাছে তার বাবা মার মৃত্যুর কথা ভাবাটাও কত ভয়ঙ্কর রকমের যন্ত্রণার? জানেন না, জানলে এভাবে এত বড় মিথ্যে বলে আনতে পারতেন না। আপনি আমাকে অন্য কিছু বলেও আনতে পারতেন, তবে না, আপনি আমার দুর্বল জায়গাতে চিহ্নিত করে তারপর আঘাত আনেন। মানে আপনারা কেমন মানুষ? তোর বাবা কেমন যেন করছে, দেখতে চায় তোকে। বারবার এইসব কথার বিপরীতে একজন সন্তানের বুকে কেমন আর্তনাদের সৃষ্টি হয় সেটা আপনারা বোঝেন? বুঝবেন না। আমার অশ্রুও কখনো আমাকে এভাবে আয়োজন করে আঘাত করে না, তবে আমার বাবা মা করে। আমাকে মুক্তি দিন আপনারা। এভাবে তিলে তিলে শেষ না করে একেবারে শেষ করে দিন। আপনাদের ধারণা আছে আমি কিভাবে সেই দেশ থেকে এই দেশে ছুটে এসেছি? একবার চিন্তা করে দেখেছিলেন আমি আপনাদের চেয়ে বহু দূরে থাকি? এত দূরের পথ, এমন একটা কথা শুনে আসতে গিয়ে আমি মরণ দুর্ঘটনা বা আমার কোনো ক্ষতিও হতে পারত। আপনারা কখনোই আমার দিকটা ভেবে দেখেননি, আর আজও না। নিজেদের দিকটাই দেখেছেন। বলেই চিৎকার করে কেঁদে উঠল আনাইজা। পাগলের মতন বিলাপ করতে লাগলো। দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হলো তার সেই চিৎকার। নিজেকে বার কতক আঘাতও করলো। তাকে আটকাতে গিয়ে সে আরো দ্বিগুণ তেজ দেখিয়ে হাতের ইশারায় না করতে করতে বলল, আমার কাছে আসবেন না। আমি আমি চলে যাব। আর একটা মুহূর্ত আমি এখানে থাকবো না।
আমাকে এবার একটু মানসিকভাবে শান্তিতে থাকতে দিন। আর পোড়াবেন না।" বলেই চোখ মুছে আগাম বার্তা ছাড়াই সে দরজার দিকে ছুটল। তবে এবার তার পেছন পেছন বাবা আর ভাইও ছুটল। দুজনে মিলে তার হাত ধরে তাকে আটকে ফেলল। তাকে পুনরায় ঘরে নিয়ে আসা হলো। আনাইজা তাদের কাছ থেকে ছোটার আকুল চেষ্টা করে যাচ্ছে। তবে দুজন পুরুষের শক্তির সঙ্গে তার একার পেরে ওঠা একদমই সম্ভব নয়। তাই এবার সে ছুটতে না পেরে হু হু করে কেঁদে মাটিতে বসে পড়ল। সেখানে তার সাথে তার বাবা ও ভাই তার হাত ধরে বসে পড়ল। নিস্তব্ধতায় ঘেরা সারা বাড়ি। এত বড় বাড়ি, অথচ মানুষ কেবল ৪ জন। আর এর মধ্যে হঠাৎ হঠাৎ আনাইজার কান্না, চিৎকারের শব্দ পরিবেশকে আরো গুমোট করে তুলছে। দ্বিতীয় তলায় শেষের রুম থেকে ভেসে আসছে সেই সব চিৎকার, কান্না। আনাইজাকে ধরে বসে আছে তার বাবা আর ভাই। এশা বেগম কিছুটা দূরে দেওয়ালের সঙ্গে হেলে দাঁড়িয়ে আছেন। তিনি কাছে যাওয়ারও সাহস পাচ্ছে না মেয়ের অবস্থা দেখে। আনাইজার বাবা তাকে যত্ন করে বুকে আগলে নেন। তারও চোখ ভিজে উঠেছে। ঈশান অনবরত মাথায় আদুরে স্পর্শ হাত বুলিয়ে যাচ্ছে। এশা ওড়না দিয়ে মুখ আঁকড়ে কাঁদছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু আনাইজার কান্না ভেজা সুর ভেসে উঠছে। "মাফ করে দে মা, আমার সত্যি ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি তুই এই সামান্য অসুস্থতার কথা শুনে এত ভেঙে পড়বি। আমি তো শুধু তোর মুখটা একবার দেখতে চেয়েছিলাম মরার আগে। তবে সেটা আদৌ সম্ভব হতো কিনা কখনো জানি না। তাই আমাদের এই নাটকটা করতে হয়েছে রে মা। বিশ্বাস কর, এটা কোনো জেদ ছিল না তোকে আনার। এটা আমার মনের শেষ ইচ্ছে ছিল। তোর এই খারাপ বাবার শেষ ইচ্ছে। মাফ করে দে আমায় আম্মা।" বাবার মুখে এমন কথা শুনে আনাইজার কান্নার বেগ কমে। বাবার মুখ থেকে ছোট ছোট আদুরে ডাক শুনে সে নিশ্চুপ হয়ে বসে রইল বাবার বুকে। কিছু বলল না। তার মধ্যে এক প্রকার মিশ্র অনুভূতি কাজ করছে। বাবার বুকে মাথা রাখতে পেরে এত বছর পর। "রাগ করিস না মা, আমাদের এই কষ্ট থেকে তুই মুক্তি দে। সন্তান থাকার পরও সন্তানের মুখ দেখতে না পারা যে কতটা কষ্টের, যেদিন মা হবি সেদিন বুঝবি। আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি। তার বদলে তুই আমাদের যা শাস্তি দিবি আমরা বিনা বাক্যে মেনে নেব। তুই বললে তোর পা ধরে মাপও চাইতে রাজি আছি আমি।" বাকি কথা শেষ করতে দিল না আনাইজা। কণ্ঠস্বর শক্ত করে চেঁচিয়ে উঠল মায়ের উপর। চোখ ছোট ছোট করে ফুঁসে উঠে বলল, "ছি, এতটা অমানুষ ভাববেন না আমাকে। মারে, ভুল বুঝিস না। আমরা তোর কথা মতো সব করতে রাজি আছি। শুধু তুই আমাদের কাছ থেকে আর হারিয়ে যাস না। দয়া কর।" এসা ফের কান্নায় ভেঙে পড়ে। ঈশান মাকে শান্ত করার চেষ্টা চালায়। আনাইজা বাবার বুক থেকে মাথা তুলে উঠে পড়ে। আনাইজা নিঃশব্দে রুম ত্যাগ করে। তার মা বাবা অবাক চোখে তাকিয়ে থাকে। তবে কি তাদের শেষ আশার আলো নিভে গেল? মেয়েটা আবারও চলে যাবে ভেবে তারা তিনজনই একে অপরের দিকে তাকিয়ে ফের ছুটল। ততক্ষণে আনাইজা সিঁড়ির কাছে চলে গেছে। সে আস্তে আস্তে নেমে নিজের ব্যাগগুলো তুলে নিল। তার মা বাবা দৌড়ে এসে আটকানোর আগেই সে মাথা তুলে তাকিয়ে ঈশানকে উদ্দেশ্য করে বলল, "ব্যাগগুলো আমার রুমে দিয়ে আয়। আমার নেওয়ার মতো শক্তি নেই এই মুহূর্তে।" সকলের চোখে মুখে আনন্দের জোয়ার ভেসে উঠল। ঈশান ব্যাগগুলো নিয়ে দৌড়ে ওপরে উঠে গেল। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। তাদের এই ৪ সদস্যের মধ্যে এতদিন যাবৎ চলা ভাঙন যেন আজ খানিকটা হলেও জোড়া লেগেছে সেই ভেবে। আনাইজার বাবা তার মাকে তাড়া দিয়ে বলল, "যাও যাও, খাবার রেডি করো। আমার মেয়ে কোথাও যাবে না এখান থেকে। এখানেই থাকবে।" তার চোখে মুখে উপচে পড়া খুশি চোখে লাগার মতন। আনাইজা শুধুই ট্যাপ ট্যাপ করে তাকিয়ে দেখল। এশা বেগম আনাইজাকে তাড়া দিয়ে বলল, "যা মা, ফ্রেশ হয়ে আয়। আমি তোদের সবার জন্য খাবার বাড়ছি। আজ সকলে একসাথে খাবো।" বলতে বলতে তিনি চলে গেলেন রান্নাঘরের দিকে। আনাইজার জানা নেই সে কি করছে, কেনই বা থাকতে রাজি হয়ে গেল। সে তো আরো অনেক কিছু বলতে চাইছিল। অনেক রাগ, অভিযোগ প্রকাশ করা বাকি ছিল। তবে তবে মন বলছে যা চলছে চলতে দাও। সব খুশিতে বাধা হয়ে দাঁড়াতে নেই। সে নিজের বাবা মায়ের মুখে এত হাসি চলে যাওয়ার পর কখনো দেখেনি। এমনকি এত দামি বাড়ি গাড়ি কেনার পরও না। তার সকল ইচ্ছে পূরণের পরও সে এত খুশি দেখেনি তাদের। তবে আজ তার একটা সম্মতিতে তারা এত খুশি যে আনাইজা বারণ করতে পারল না। সে ধীরে ধীরে সিঁড়ি ধরে নিজের রুমে চলে গেল আবার। রুমের দরজা আটকে দিয়ে বারান্দার দরজা থেকে পর্দা সরিয়ে দিল। পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যের কিরণ খাড়াভাবে এসে পড়ল রুমের ভেতর। আনাইজা একপাশে কাচের দরজার সঙ্গে মাথায় হেলান দিয়ে বসে পড়ল। রৌদ্রের কিরণ এসে তার অযত্নে খুলে রাখা ঘন কেশরাশির ওপর পড়তেই সেগুলো রং বদলালো। খানিকটা লাল বাদামি হয়ে এলো। ক্লান্ত আর ব্যথায় জর্জরিত সারা শরীর নিয়ে ঠায় বসে রইল সেখানেই। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। সে আলগোছে মাথা ঠেকালো কাচের দরজার সাথে। আকাশের দিকে নিষ্প্রাণ চাহনিতে চেয়ে রইল। এতটাই মনোযোগ দিয়ে আকাশ দেখতে লাগলো যে আশেপাশে তার কোনো খেয়াল নেই। শান্ত পরিবেশ। হঠাৎ হঠাৎ দমকা হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে তার শরীর ও মন। শ্বাস প্রশ্বাস ও চলন্ত ফ্যানের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎই দরজা ঠক ঠক শব্দ হলো। তার মনোযোগ বিঘ্ন ঘটল। দৃষ্টি নামিয়ে দরজার পানে তাকালো কিছু শোনার আশায়। "আপি, আম্মু ডাকছে, খেতে আয়। তুই যা, আসছি।" আনাইজা উঠে দাঁড়ালো। ব্যাগ থেকে জামা কাপড় বের করে নিল। তারপর ওয়াশরুমে চলে গেল। আধ ঘন্টা পর তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে এলো। এখন একটু শরীরটা ভালো লাগছে। সে ওড়নাটা ভালো করে গলায় ঝুলিয়ে বেরিয়ে এলো রুম থেকে। সিঁড়ির কাছে আসা মাত্রই লক্ষ্য করলো ড্রয়িং রুমে আপাতত কেউ নেই।
হয়তো ডাইনিং এরিয়ায়, কারণ সেখান থেকেই শব্দ আসছে। আনাইজা ধীরে ধীরে নেমে এলো। সিঁড়ি দিয়ে নেমে সোজা সেদিকে এগিয়ে গেল। তার বাবা তাকে দেখা মাত্রই তার পাশে চেয়ারটাতে বসার জন্য এগিয়ে দিল। তবে আনাইজা কিছু না বলে তার ডান দিকের একদম শেষের চেয়ারটাতে গিয়ে বসলো। তার এমন আচরণ সকলের একটু খারাপ লাগলেও বিশেষভাবে আর হাঁটল না এই নিয়ে। তার বাবা নিজ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। সকলে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আনাইজা বাদে। তিনি উঠে গিয়ে মেয়ের পাশের চেয়ারটা ফাঁকা রেখে তার পরের চেয়ারে বসলো। আনাইজা মাথা নিচু অবস্থায় আর চোখে সব দেখল, কিছু বলল না। তার মা খাবার সার্ভ করছে। তাকে হাতে হাতে সাহায্য করছেন একজন পরিচালিকা। আনাইজার আশপাশ দিয়ে ৩ জন বসে আছে। তাকে এটা ওটা এগিয়ে দিচ্ছে। আনাইজা না কিছুই বলছে না। নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। তবে শুধু খাচ্ছে বললে ভুল হবে। সে এই মুহূর্তে খাবার সাথে সাথে চোখের জল কষ্টগুলোও গিলে ফেলতে চাইছে। তবে বেহায়া চোখজোড়া তার পরিস্থিতি বুঝলো আর কই। গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। তার বাবাও নীরব হয়ে আছে। তার চোখজোড়াও জ্বালা করছে। কোথাও যেন একটা নীরবে বাবা মেয়ের মধ্যেকার মান অভিমানগুলো দ্বন্দ্ব হয়ে আছে। খাবার টেবিলে কেউ আর কোনো কথা বলল না। যে যার মতো নীরবে খেয়ে উঠে পড়ল। আনাইজা সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। জানালা বারান্দার সব পর্দা দিয়ে ঢেকে দিল। লাইট না থাকায় মুহূর্তে খুটখুটে অন্ধকারে পরিণত হলো। সে নীরবে বিছানার কিনারায় গিয়ে শরীরের ভার ছেড়ে শুয়ে পড়ল উপুড় হয়ে। তার কেন যেন খুব জোরে কাঁদতে ইচ্ছা করছে। তবে কেন যেন সেটাও পারছে না। এত কষ্ট, এত কান্না হয়তো সে বাড়ি ছাড়ার সময় বা পরেও করেনি। তবে কাল রাত থেকে এত এত কান্না আসছে যে সে নিজেকে আটকাতে পারছে না। কান্নার ফলে তার চোখজোড়া এই মুহূর্তে ভীষণ ক্লান্ত। তারা আপনা আপনি বন্ধ হয়ে আসতে চাইছে। কান্না করতে করতে কখন ঘুমিয়েছে আনাইজার খেয়াল নেই। ঘুম ভাঙল সন্ধ্যার আজানের শব্দে। আনাইজা উঠে রোজকার মতন ফ্রেশ হয়ে নামাজ বসে পড়ল। নামাজটাই তার এ জীবনকালের নিঃসঙ্গতার একমাত্র সঙ্গী। আগেও নামাজ পড়তো সে, তবে খুব বেশি নয়। কিন্তু যেদিন থেকে ঘর ছাড়া হয়ে আল্লাহর ওপর ভরসা করে বেরিয়েছে, তারপর থেকে সে কখনো অবহেলা করে না, নামাজ বাদ দেয়নি। আল্লাহই তো একমাত্র ভরসা, এটাই যেন গভীরভাবে উপলব্ধি করেছে। তখন থেকে আরও ইবাদতের প্রতি আকৃষ্ট হয়েছে। সে পর্দা করে না এটা ঠিক, তবে সে সর্বদা শালীনতার সঙ্গে চলার চেষ্টা করে। তার চালচলনে মার্জিত ভাব বিদ্যমান থাকে। বাবা মায়ের ঘরে থাকা অবস্থায় যেমনভাবে চলেছে, বিদেশে গিয়েও সেইভাবেই থেকেছে। বিন্দুমাত্র পরিবর্তন করেনি নিজেকে। দরজায় ঠকঠক শব্দে ধ্যান ভাঙে আনাইজার। সে নামাজ শেষে বারান্দায় দাঁড়িয়েছিল। দরজার শব্দে ভেতরে এসে দরজা খুলে দেয়। ঈশান হাসি হাসি মুখে ইঁদুরের ন্যায় মাথা ঢুকিয়ে উকি দিয়ে বলল, বাইরে যাবি? আনাইজা ভ্রু কুঞ্চিত করে দরজার পুরোটা খুলে সরে দাঁড়ায়। কোথায়? যেদিকে চোখ যায়। আজ ভাবছি তোকে নিয়ে হারিয়ে যাব। কি বলিস? তাহলে তোর না হওয়া বউয়ের কি হবে? তোর বিরহে সে আবার মারা না যায়। বলে সামান্য হাসার চেষ্টা করলো। ঈশান শুকনো ঢোক গিলে না বোঝার ভঙ্গিতে বলে, বিয়েই তো করিনি, বউ আসবে কোথা থেকে? আর আমার মতন অভাগার বিরহে কেই বা মরবে? আমি তো ভবিষ্যৎ বউয়ের কথা বলছি, তুই কি ভাবছিলি? সামনের দিকে হাঁটতে হাঁটতে প্রথম কথাটা বললেও শেষের কথাটার সময় হঠাৎই পেছনে ঘুরে গেল সে। ঈশান কিছুটা ভড়কে গিয়ে আমতা আমতা করে বলল, কি সব যাতা কথা বলিস তুই? তুই না, তাড়াতাড়ি আয়, আমি গেলাম। সে বাইরে যায়। আনাইজা গলার সাথে পেঁচানো ওড়নাটা দিয়ে মাথা সুন্দর করে ঢেকে সেও বেরিয়ে পড়ে। নিচে নামতেই ঈশানকে দেখতে পেল। আয়, তোকে বাড়ির পেছন দিকটাতে নিয়ে যায়, এখন দেখতে বেশ সুন্দর লাগবে। আনাইজাদের মানে ভূঁইয়া বাড়ি, ডুপ্লেক্স বাড়ি। বাড়ির প্রবেশে রয়েছে কালো রঙের মাঝারি উচ্চতার বিশাল প্রস্থানের গেট। গেট বরাবর পাকা রাস্তা দিয়ে কিছুটা সামনে হাঁটলে বাড়ির মূল ফটক। মূল ফটক পেরিয়ে বাড়িতে প্রবেশ করলে মাঝারি আকৃতির একটা ড্রয়িং রুম। তার একপাশে আবার কাঁচ দিয়ে দেওয়াল তুলে দেওয়া, যার এই পাশে ডাইনিং এরিয়া আর কিচেন। তার বিপরীতে 3টে রুম, একটাতে বাবা মা থাকেন আর 2টা খালি পড়ে আছে। বাবা মায়ের রুমটা একদমই সিঁড়ির পাশে। সিঁড়ি দিয়ে উপরে গেলে কেবল 2টি রুম, প্রথমটা ঈশানের আর শেষেরটা আনাইজার। বাড়ির ডান দিকে বাগান, সেখানে বসার জন্য মাটি থেকে সামান্য উঁচু করে কালো টাইলসে মোড়ানো ফ্লোর। মাঝখানে গোল কাচের টেবিল আর তার চারপাশে চেয়ার রাখা, উপরে ছাউনি দেওয়া। সবকিছু আনাইজা নিজের মতো করে করালেও যার যার রুমগুলো তার তার মর্জি মতন করা হয়েছে। তবে বাড়ি সম্পূর্ণ হওয়ার পর সরাসরি বাড়ি ঘুরে দেখা হয়নি, শুধু কল্পনায় সাজিয়ে গেছে বাড়ির সৌন্দর্য। ঈশান তাকে নিয়ে চেয়ার টেনে বসলো। আশপাশ হলদে আলোতে উজ্জ্বল হয়ে আছে। আনাইজার ভালোই লাগছিল নিজের কল্পিত জিনিসগুলো সরাসরি সৌন্দর্য দেখে। বাড়ির মেন গেট পেরিয়ে দুজনে রাস্তায় এসে দাঁড়ালো। ধানমন্ডির ভেতরের রাস্তাগুলো বেশিরভাগ সময় নিরিবিলি থাকে। ক্ষণে ক্ষণে কিছু গাড়ি দেখা গেলেও মানুষজন খুব একটা হাঁটতে দেখা যায় না, মেইন ও ব্যস্ত রাস্তা ছাড়া। এখন সন্ধে রাত হওয়ায় মানুষজন একদমই নেই।
ফাঁকা রাস্তা দিয়েই ঈশান আর আনাইজা হাঁটছে। বাইরে হাঁটাহাঁটি করলে হয়তো একটু ভালো লাগবে সেই আশায় বোনকে নিয়ে এসেছিল সে। তবে তার আশা বিফলে গেল না। আনাইজার মন মেজাজ আগের থেকে একটু ভালো মনে হলো ঈশানের কাছে। তারা আরো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ফুচকা খেয়ে বাড়ি ফিরল এশার আজানের কিছুক্ষণ পর। তবে বাড়ি ফিরে রুমে গিয়ে সে অবাক হয়ে গেল। তার ওয়াশরুম থেকে পানির শব্দ ভেসে আসছে। মনে মনে আবোল তাবোল ভাবনা ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে এতদিন এই রুম বন্ধ ছিল। তার বাড়ির শেষ মাথায় তার রুম হওয়ায় সে কিছুটা ঘাবড়ে গেল। এগিয়ে দরজায় টোকা দিয়ে ডাকলো, ওয়াশরুমে কে? কোনো সাড়া এলো না ভেতর থেকে। হায় হায় আল্লাহ বাঁচাও, কোনো জিনের আবার নজর পড়লো না তো? হায় হায়, বিয়েও তো হয় নাই, এখন যদি তুলে নিয়ে যায় আমার লেখাপড়া, আমার ব্যবসা, হায় হায়। আনাইজা দৌড় দে বলে দৌড় দেবে তার আগেই দরজা খুলে বের হয়ে এলো আয়েশা। তাকে দেখে আনাইজা চোখগুলো বড় বড় হয়ে গেল। আগে তো শুনতাম ভূতগুলো নাকি মানুষের রূপ নিয়ে সামনে আসে, আজকে তো সত্যি সত্যি দেখছি বলে সে মেকি হেসে দোয়া পড়া শুরু করলো আর এক পা এক পা করে পিছোতে লাগলো। তাকে লাগাতার বিড়বিড় করতে দেখে আয়েশা ভুরু কুচকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, তখন থেকে কি বিড়বিড় করছিস? আর আমাকে দেখে এমন ভূত দেখার মতন চমকে উঠলি কেন? ভূত দেখার মতন? তুই তো ভূত, আল্লাহ গো বাঁচাও বলে দৌড় দেয় সে। তাকে এভাবে ভূত ভূত বলে দৌড়াতে দেখে আয়েশাও ভয়ে ভূত ভূত মেরে ফেললো রে বলে চিৎকার করে তার পেছন পেছন দৌড়ায়। ঘর থেকে বেরিয়ে লম্বা বারান্দা ধরে চিৎকার করতে করতে দৌড়ে চলেছে আনাইজা। তার পেছন পেছন তার চেয়েও বেশি ভয়ে আতকে উঠে পড়ে চিৎকার করে দৌড় দিচ্ছে আয়েশা। করবেই বা না কেন, তার যে ভূতে ভীষণ ভয়। পেছন থেকে এমন উচ্চস্বরে চিৎকারে ছুটতে থাকা অবস্থাতেই আনাইজা পেছনে তাকিয়ে দেখে যাকে আয়েশার ভূত ভেবে সে ছুটছিল সে নিজেই ভূত ভূত বলে দৌড়াচ্ছে তার পেছন পেছন। আনাইজা কপাল জোড়া কুঁচকে দাঁড়িয়ে পড়ে। আয়েশার দিক বেদিক ভুলে দৌড়াতে গিয়ে ধাক্কা খেলো আনাইজার সাথে। ততক্ষণে বাড়ির সকলে ছুটে এসেছে দুই মেয়ের চিৎকার শুনে, এমনকি দারোয়ান চাচাও দৌড়ে এসেছিল বাড়ির ভেতর। আনাইজা রেগে গিয়ে চ জাতীয় শব্দ বের করে। আয়েশাকে ধাক্কা দিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে, তুই এখানে কি করিস? আর কখন এসেছিস? আমাকে তো কিছু বলিসনি। পরে বলছি দোস্ত, তার আগে বল ভূত কি আছে নাকি গেছে? ভূত আসবে কই থেকে? চোখ মুখ কুঁচকে বলল আনাইজা। তুই না একটু আগে ভূত ভূত করে চিৎকার করছিলি? অবাক হয়ে প্রশ্ন করল সে। তার কথার সঙ্গে ঈশানও সায় জানালো, কারণ পাশাপাশি রুম হওয়ার সেও শুনতে পেয়েছে। সেটা তো আমি হঠাৎ করে তোকে আমার রুমে দেখে বলেছি। আনাইজার কথা শুনে আয়েশা চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো, কি? জি। পাগল তুই? আমি না তুই, গাধা মহিলা। হঠাৎ করে তোকে দেখে এর থেকে ভালো কোনো কথা আমার মাথায় আসে নাই। মুখ ফিরিয়ে মিনমিন করে বলল আনাইজা। কি হয়েছে? জাবেদ ভুইয়া বলল। আরে আব্বু, এখনো বোঝনি? জাবেদ সাহেব মাথা নাড়ায়, যার অর্থ সে বোঝেনি ব্যাপারটা। ঈশান আবার বলল, আসলে আব্বু, আপি আয়েশা আপুকে হুট করে নিজের রুমে দেখে ভেবেছে এটা আয়েশা আপুর ভূত, তাই চিৎকার দিয়ে বের হয়ে গেছে রুম থেকে। আর আয়েশা আপু তো আরেক ভিতুর ডিম, সেও পাগলের মতন আপির পেছন পেছন ভয়ে দৌড় দিয়ে বাড়ি মাথায় তুলে ফেলেছে দুজনে। কি ঠিক বলছি না? হ্যাঁ, যা রুমে যা। আয়েশার পিঠে কিল দিয়ে বলল আনাইজা। আমি যাব না। যাস না, তোর জামাইকে ফোন দিয়ে বল তোর মতন বদ ফালতু মহিলাকে যেন নিয়ে যায়। আর একটু হলে আমার হৃৎপিণ্ডটা বের হয়ে আসতো বলেই বুকে থুতু দিয়ে রুমের দিকে হাঁটা ধরল। আয়েশা অসহায় দৃষ্টিতে সকলের দিকে তাকালো। ঈশা এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, যাও মা, কিছু হবে না। আনাইজা আছে তো। আর তাছাড়া ঈশান তোমাদের পাশের রুমেই আছে, কিছু হলে ডাক দেবে, ও চলে আসবে। হ্যাঁ, আর আমরা তো আছি। তুমি যাও, রেস্ট নাও। একটু পর খাওয়া দাওয়া করে ঘুমালে দেখবে সব ঠিক হয়ে গেছে। যাও মা। জাবেদ ভুইয়া বলল। তুই এখানে কেন এসেছিস? আনাইজার কণ্ঠে স্পষ্ট বিরক্তি। কেন, তুই কি খুশি হসনি? ব্যাপারটা খুশি অখুশির না, আমি নিজেই প্যাচে পড়ে গেছি। তাড়াতাড়ি যাওয়ার জন্য পায়তারা করছি, আর তুই কিনা সব ফেলে এসে পড়লি। কারণ কি? আর ছুটি? হায় আল্লাহ, আমাদের দুইটাকেই না আবার বহিষ্কার করে দেয়। হুম, প্যারা নিও না বন্ধু, তাইমির সব ম্যানেজ করে নিয়েছে। আর সবাই মিলে হুট করে সিদ্ধান্ত নিয়েছে আর 4 দিন পরই আমাদের অকতটা সেরে ফেলবে। আসলে ওর নাকি দরকারে এই মাসের শেষের দিকে তুরস্কের বাইরে যেতে হবে, কবে ফিরবে ঠিক নেই। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে অকাতটা সেরে ফেলতে। আর তুইও এখানে আছিস, তাই দেরি না করেই সিদ্ধান্ত হয়েছে এই ছুটির মধ্যে আরেকটু সময় বাড়িয়ে সব সেরে ফেলতে। তাই আমাকেও ছুটি ম্যানেজ করে নিয়ে এলো। লজ্জা লজ্জা মুখ করে বলল আয়েশা। ঢং দেখলে বাঁচি না, পড়াশুনো কর, নইলে ফেল আসলে আরও 1 বছর পড়ে থাকিস ওখানে। বলেই আনাইজা উঠে হনহনিয়ে বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নামাজ পড়া দরকার এই মুহূর্তে তার। আয়েশা মুখ ভার করে বসে রইল। মেয়েটা খালি খ্যাটখ্যাট করে বুড়িদের মতন। উফ, বলেই মুখ বেঁকালো। রাত আনুমানিক 10টা বাজে। খাবার টেবিলে সকলে খাওয়া দাওয়া মত্ত। দুপুরের মতন নির্জীব পরিবেশটা এখন আর নেই। টুকটাক কথা, হাসির শব্দ ক্ষণে ক্ষণে ভেসে আসছে। বাবা মা সহ সকলে টুকটাক কথা বললেও আনাইজা একদমই চুপ, শান্তভাবে খাচ্ছে।
কোনো রকম টু শব্দ ছাড়াই। তবে আয়েশা আর ঈশান মিলে এটা ওটা বলে পরিবেশটাকে সহজ করার চেষ্টা করছে। মাঝে কয়েকবার খোঁচা মেরেও কথা বলানোর চেষ্টা করেছে আনাইজাকে, তবে তাও সে পাত্তা দেয়নি। তবে মা, তোমাদের আকত কবে? ঈশা বলল, এই তো আর 4 দিন পর। কাল বাবা আর ভাইয়ারা এসে নিয়ে যাবেন। আজই যেতাম, তবে ও ওইভাবে ছুটে চলে আসায় ওকে একবার না দেখে শান্তি পাচ্ছিলাম না, তাই চলে এলাম এখানে। খুব ভালো করেছো। তা কাল চলে যাবে কেন? আরো 2-1 দিন থাকো, তারপর না হয় ওকে সঙ্গে করে নিয়ে যেও, জাবেদ বলল। আসলে আঙ্কেল, কেনাকাটার একটা ব্যাপার আছে তো, তার উপর আমিও বাড়ি ছেড়ে বহু বছর সেখানে পড়ে আছি, তাই কাল এখান থেকে কেনাকাটা করে সোজা খুলনা চলে যাব। আপনাদের মেয়ে তো আবার অহংকারী, যদি ইচ্ছে হয় যাবে কাল আমার সাথে, না হলে আগদের দিন গিয়ে দাওয়াত রক্ষা করে আসবে, সমস্যা নেই। আমার আবার এত ঠেকা নেই কাউকে জোরাজুরি করার। শুনে অত্যন্ত খুশি হলাম আপু, এবার খাওয়াটা শেষ করেন, দয়া করে মুখটা বন্ধ করে। তারপর দুনিয়া যত কথা আছে সব বললেন। আগে ভাত শেষ করেন, তারপর আপনাকে আলাদা করে সময় দেওয়া হবে কথা বলার জন্য বোন। কথাটা বলতে বলতে সে চেয়ার থেকে উঠে হাত ধুয়ে নিল। আমি তোদের বাড়িতে তোকে না বলে চলে এসেছি, তাই তুই আমাকে সহ্য করতে পারছিস না, তাই না? সেটা মুখে বলে দিলেই পারিস এভাবে তাকে কথা শেষ করতে না দিয়ে আনাইজা ফের বলল, তোকে না তখন সরাসরি বললাম তাইমিরকে কল করে বল নিয়ে যেতে, মনে নেই? আচ্ছা আবার বলি। আহা, এমন কেন করছিস মেয়েটার সঙ্গে তুই? এসা বলল। আনাইজা আর কথা বাড়ালো না। সেখান থেকে চলে যাওয়ার সময় বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, একটা মানুষ ডক্টর হওয়ার পরও কিভাবে খাওয়ার সময় এত ঘ্যান ঘ্যান করে মাবুদ? সামান্য জ্ঞান নেই, সাধারণ মানুষের ধ্যান ধারণা ওর থেকে ভালো। তারপর একটু থেমে পেছন ঘুরে থমথমে সুরে বলে, আপনারা কি ভুলে গেছেন এই বাড়িতে বহু বছর পুরাতন একজন হার্টের রোগী আছে? সে যে সব ধরনের খাবার খাচ্ছে, অনিয়ম করে চলেছে, সেদিকে আপনাদের ধ্যান আছে? নেই তো? তারপর একটা আকাম বাজাবেন আর হসপিটালে দৌড়াবেন। কাল থেকে এইসব অতিরিক্ত তেল মশলা দিয়ে ওনাকে আর তরকারি দেবেন না, কম তেল মশলা দিয়ে রান্না করে দেবেন। না বুঝলে আমাকে ডাকবেন, আমার চোখে যাতে আর না পড়ে এসব। আর ঈশান, খাবার শেষে আমার রুমে একবার আসতে পারবি? পারবো। ব্যাস, আর কোনো দিকে কান দিল না। থমথমে গলায় কথাগুলো বলে চলে গেল, পেছনে ফেলে গেল আবেগী মা বাবাকে, যাদের চোখে মুখে উচ্ছ্বাস প্রফুল্লতা। মেয়ের সামান্য শাসনে যেন তাদের অন্তর আত্মার প্রশান্তি নেমে এলো। আয়েশা দেখলো, খুব অবাক হয়ে দেখলো, সামান্য কথা বলেছে বলে কি খুশি ওর বাবা। আসলেই কি মানুষ এইভাবেই হারিয়ে যাওয়া মানুষের গুরুত্ব উপলব্ধি করে নিজেদের জীবনে? নিজেকে নিজে প্রশ্ন করে বসলো আয়েশা, তবে উত্তর খুঁজে পেল না। আসবো? আয়। কি বলবি যেন? হ্যাঁ, আসলে আয়েশা, একটু ঈশানের সঙ্গে যা তো, গিয়ে একটু আব্বুর ডায়াবেটিস আর প্রেশারটা মেপে আয়। আর আমতা আমতা করে কথাগুলো বলছিল আনাইজা। তাকে মাঝপথে থামিয়ে আয়েশা বলল, পারবো না। ঈশান, বলে দে যার বাপ সে যেন নিজে যায়। বেশি কথা বলছিস, যা বলছি তাই কর। তখন সন্ধ্যায় দেখলাম বুকে হাত চেপে বসে আছে, বুকের ব্যথার নাটক করতে গিয়ে আবার সত্যি সত্যিই না কোনো অঘটন ঘটায়। শোন, কাল একবার ডক্টর দেখে নিয়ে আসিস। রোগ ব্যাধি নিয়েও আজকাল মানুষের অভিনয়ের শেষ নেই, অথচ এটা কতটা ভয়ঙ্কর অবস্থা হতে পারে সে ধারণাই নেই। আমি একজন ডক্টর হিসেবে মানবিক দিক থেকে বলছি, এসব ওভাবে তাকানোর কিছু নেই। বলেই বিছানার উপর রাখা ব্যাগ থেকে প্রেসার মাপার যন্ত্রটা বের করে দিয়ে ওয়াশরুমের নাম করে সরে গেল সে। ভাঙবে তবু মোচকাবে না। কি খেয়ে এটাকে পৃথিবীতে এনেছিল রে আন্টি? এমন অতিরিক্ত সোজা মেরুদণ্ড মহিলা আমি বাপের জন্মেও দেখিনি। ঈশানকে উদ্দেশ্য করে বলল সে, তোমার বাপের জন্মের সময় তুমি ছিলে না। আয়েশার কথায় ভুলে সংশোধন করে দিয়ে বাঁকা হাসলো ঈশান। যা দেখে তেতে উঠল আয়েশা। কিছু বলতে উদ্যত হবে তার আগেই আনাইজা ওয়াশরুম থেকে চিৎকার করে বলল, দুটো এখনো বের হসনি রুম থেকে? আমি কি জুতো নিয়ে আসবো? কথাটা শুনে দুজনের ভৌ দৌড়। আর দাঁড়ালো না। ম্যাডামের মেজাজ এমনি সপ্তম আসমানে, এখন আরেকটু দাঁড়ালে সত্যি সত্যি জুতো দিয়েও মারতে দুবার ভাববে না। ডায়াবেটিস আর প্রেশার মেপে টুকটাক কথা শেষে যাওয়ার সময় উঠে দাঁড়ালো আয়েশা। তখনই এসা মিষ্টি করে ডেকে বসালেন। আয়েশা, তোমার বাসার নাম্বারটা একটু দিয়ে যাও তো মা। আয়েশা দ্বিমত পোষণ করল না। এশার ফোনে বাড়ির নাম্বারটা তুলে দিয়ে ঈশানকে নিয়ে বেরিয়ে এলো। নিচতলায় সব লাইট বন্ধ, কেবল লাল ড্রিম লাইটটা জ্বলছে। তবে দোতলার করিডরে বাতি জ্বলায় আশপাশ বেশ আলোকিত হয়ে আছে। আয়েশা চারপাশে তাকিয়ে শুকনো ঢোক গিলল। ঈশানের পেছন পেছন যাওয়ার সময় বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ আসলো কিনা। সিঁড়ি পেরিয়ে ঈশানের রুম আগে হওয়ায় সে নিজের রুমে ঢুকে পড়ছিল। ঠিক তখনই আয়েশা পেছন থেকে না বলে চেঁচিয়ে উঠল। ঈশান সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকিয়ে দেখে সে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার অবস্থা দেখে হাসি পেলেও নিজেকে আটকে রেখে তাকে উদ্দেশ্য করে বলল, আমি দাঁড়িয়ে আছি, তুমি যাও। আয়েশা মুহূর্তে খুশি হয়ে আনাইজার রুমের দিকে হাঁটা ধরে, কিন্তু কয়েক কদম ফেলার পরই পেছন থেকে ঈশান অস্থির কণ্ঠে বলে উঠল, আয়েশা আপু, পেছনে সাদা সাদা ওটা কি? ব্যাস, আয়েশা দিক বেদিক না দেখে আল্লাহ গো বলে এক দৌড়ে রুমে গিয়ে ধপাস করে দরজা লাগিয়ে দিল।
তার এমন দৌড় দেখে এতক্ষণে চাপিয়ে রাখা হাসি দ্বিগুণ হয়ে বেরিয়ে এলো ঈশানের। ঈশান হাসতে হাসতে রুমে ঢুকে পড়ল। এমন হুট করে দৌড়ে এসে জোরে দরজা লাগিয়ে তাকে এমন হাঁপাতে দেখে আনাইজা দীর্ঘশ্বাস ফেলল। রাগী কণ্ঠে বলে উঠল, এই ফাজিল, এত রাতে এমন জোর করে কেউ চিৎকার করে? আর এত জোরে দরজা আটকানোর কি দরকার ছিল? ভূত কি সবসময় তোকেই দৌড়ানি দেয়? তোর ভাই একটা ফাজিল। বলে, আয়েশা আপু দেখো পেছনে সাদা সাদা কি? তুই বল রাতে এসব শুনলে ভয় করবে না? আনাইজা বিরক্ত হয়ে চ জাতীয় শব্দ করে মুখ থেকে। তারপর গাধাটার সঙ্গে কথা না বাড়িয়ে লাইট অফ করে শুয়ে পড়তে বলে। সে নিজে পুনরায় শুয়ে পড়ে। আয়েশাও কথা না বাড়িয়ে তাই করে। সকাল প্রায় ৯টা। দরজার বাহিরে মানুষের কোলাহলে ঘুম ভেঙে যায় আনাইজার। চোখ মুখ কুঁচকে আদো আদো চোখ খুলে ফোনে সময় দেখে নেয়। মাত্র ৯টা বাজে। সকাল সকাল এই কবরস্থানের মতন জনমানবশূন্য বাড়িতে হঠাৎ এত কোলাহলের শব্দ আসলো কিভাবে? সেই ভেবে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ওড়নাটা সুন্দর করে পেঁচিয়ে এই অবস্থাতেই দরজা খুলে বের হয়ে এলো। বারান্দা হতে নিচে তাকিয়ে উঁকি দিতেই তার সব ঘুম উড়ে গেল। সে দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। এত মানুষ আসলো কই থেকে? নিশ্চয়ই বাবা মার কাজ এসব। এখন এদের সকলের সামনে যেতে হবে আমাকে? উফ, সব ঝামেলা। এখন এত মানুষের মুখোমুখি হব কি করে আমি? এত এত প্রশ্ন করবে। না, শান্ত হো আনাইজা। এটা তো হওয়ারই ছিল। বেশি ভাবিস না। নিজে নিজেই বিড়বিড় করলো কথাগুলো। আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিল সে। নিচে আনাইজার নানু বাড়ি দাদু বাড়ির সকলে এসেছে। তার মা বাবাই অবশ্য খবর দিয়েছেন। এতদিন পর বাড়ির মেয়ে যে বাড়িতে এসেছে সেই খুশিতে আজ সকলকে ডেকে ছোটখাটো আয়োজনের ব্যবস্থা করেছে জাবেদ সাহেব। কাল রাতে আয়েশার পুরো পরিবারকেও দাওয়াত করেছেন। রাতে সেই জন্যই আয়েশার কাছ থেকে নাম্বার নিয়েছিল। তারাও হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। প্রথমে বারণ করলেও আনাইজার বাবা মায়ের জোরাজুরিতে পরে তারা রাজি হয়ে যান। আর এই সুযোগে আকদের দাওয়াতটাও দিয়ে আসবে ভাবেন। বেলা তখন 11টা 25। আত্মীয় স্বজনদের সকলের নাস্তা বহু পূর্বেই শেষ। এখন শুধু আয়েশা আর আনাইজাই বাকি। তবে এশা তাদের কাউকে ডাকলো না। নিজেদের ঘুম সম্পূর্ণ হলে আসবে এই ভেবেই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। এর মধ্যে আনাইজার ফুপু বড় খালামণি তাকে ২-৩ বার তাদের ডাকার জন্য বললেও এশা কাল জার্নি করে এসেছে তো দুজনেই, তাই শরীর খুব একটা ভালো না। ঘুম থেকে উঠুক তখন না হয় আসবেই নিচে। এইসব বলে এড়িয়ে যাচ্ছেন। 12টার কিছুক্ষণ আগে সিঁড়ি দিয়ে দুজনে নেমে এলো। দেখেই বোঝা যাচ্ছে দুজনে গোসল সেরে পরিপাটি হয়েই নিচে এসেছে। ডাইনিং রুমে তখন তার ছোট ফুপু আর তার পরিবার বসা ছিল। অন্য সবাই হয়তো রুমে বিশ্রাম নিচ্ছে। এই ভেবে আনাইজা ডাইনিং এরিয়ার দিকে চলে যাচ্ছিল। তবে তাকে পেছন থেকে ডেকে উঠল তার ফুফু। কিরে, আমাদের কি দেখে মানুষ মনে হচ্ছে না? দেখেও তো না দেখার মতন করে চলে যাচ্ছিস। এত বছর পর দেশে ফিরেছিস, কই সকলকে দেখে এগিয়ে এসে কথা বলবি? তা না, ভাব আর অহংকারে তো মাটিতেই পাই পড়ছে না। কথা শেষ হয়েছে? মানে? জিজ্ঞাসা করলাম তোমার কথা শোনানো শেষ হয়েছে কিনা। হলে বলো, খেয়ে আসি। কারণ খালি পেটে তোমাদের সাথে কথা বলার মতন বোকামি করতে চাইছিলাম না, তাই চুপ ছিলাম। খেয়ে আসি, হ্যাঁ, তারপর যা বলার বইলো। উত্তর দিবনে। বসো, আসছি। সে আর দাঁড়িয়ে না থেকে চলে গেল। এদিকে তার ফুফু বিলাপ করতে লাগলেন। দেখেছো, শান্ত শিষ্ট ভদ্র মেয়েটা বিদেশে গিয়ে একদম বেয়াদব আর অহংকারী হয়ে গেছে। আমি গুরুজন, আমাকে সম্মান করা তো দূর, উল্টে কথা শুনিয়ে অপমান করে গেল। আহা আম্মু, কি শুরু করলে? এত ছোট মানুষ এত কিছু ভেবে বলেছে নাকি? পাশ থেকে বিরক্ত হয়ে বলে উঠল জয়, আনাইজার ফুফাতো ভাই। পাশেই তার স্ত্রী সাগরিকা বসা। জয়ের এমন কথায় রাগী চাহনিতে তাকালো সে। মেয়েটা খুবই ভালো, তবে আনাইজার প্রসঙ্গ উঠলে রেগে যায়। তার মতে জয় তাকে এখনো সম্পূর্ণ মেনে না নেওয়ার পেছনের কারণ এই আনাইজা। কত বছরেই তাদের বিয়ে হয়েছে। প্রায় এতগুলো বছর অপেক্ষার পরও যখন আনাইজার কোনো খবর পাওয়া গেল না, তখন মায়ের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে বিয়েটা করেছিল জয়। তবে বিয়ের পর থেকে সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে গেছে। বউয়ের প্রতি কোনো রকম অমর্যাদা সে করেনি। ভালো না বাসলেও অতীত ভুলে বর্তমানকে আগলে রাখতে চেয়েছে। প্রথম প্রথম কষ্ট হলেও এতদিনে মানিয়ে নিয়েছে সে। এমনকি সাগরিকাকে এখন সে যথেষ্ট ভালোবাসে। তবে তার অতীতের মনে চেপে রাখা কথাগুলো একদিন সাগরিকা জেনে যায়। পরে জয় সবটাই তাকে খুলে বলে। কিন্তু তারপর থেকে সে আনাইজাকে নিজের সংসার নষ্টের কারণ ভেবে এসেছে। পুরনো ভালোবাসা জেগে উঠেছে নাকি? সাগরিকার এমন কথায় বিরক্ত লাগলো জয়ের কাছে। তবে সে তর্কে জড়ালো না এ বিষয়ে। নাস্তা শেষ করে ড্রয়িং রুমে আসলে দেখতে পায় সকলে সেখানে বসে আছে। এত মানুষকে একসাথে দেখে আনাইজা জোরপূর্বক হাসার চেষ্টা করে। এর মধ্যে অনেকের সঙ্গে তার পূর্বে কোনো পরিচয় নেই। আজই প্রথম দর্শন হলো। যেমন বোনের জামাই, ভাইয়ের বউ, আনাইজার আম্মু সহ তারা 4 বোন 2 ভাই। বড় খালামণি লিপি মীর, 2 মেয়ে 1 ছেলে। মেয়ে স্বর্ণা মীর ও সাফিয়া মীর আর ছেলে মীর সীমান্ত। মেজো খালামণি পপি আহমেদ আর 2 মেয়ে রিশা আহমেদ আর রাশি আহমেদ। এরপর এশা ভুইয়া আর সবার ছোট খালামণি শারমিন তালুকদার। তার 1 ছেলে 1 মেয়ে, শিফা তালুকদার আর শিফাত তালুকদার। বড় মামার 1 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে অ্যানি প্রামাণিক আর ছেলে জিশান প্রামাণিক। ছোট মামার 1 ছেলে সিদরাত প্রামাণিক।
আনাইজার নানুবাড়ির পক্ষের ভাই বোনেরা সবাই প্রায় সমবয়সী। সিরিয়াল অনুযায়ী সকলের বয়সের পার্থক্য কেবল ২-১ বছরের বা কয়েক মাসের। কেবল রাশি আর শিফাত সবার ছোট এবং বয়সের পার্থক্য অনেক। বড় ছোট সব বোনেদের বিয়ে হয়ে গেছে, বাকি কেবল আনাইজা আর সাফিয়াত আছে। আর ভাইদের মধ্যে ঈশান আর সিদরাত, তাদের বয়স আর পড়াশুনো একই। শুধু একজন বুয়েটে আর একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছে। সবাই আজকে নিজের স্বামী বা স্ত্রীকে নিয়েই উপস্থিত হয়েছেন। দাদু বাড়ির দিকে মানুষ অবশ্য কম। বড় বাবা জাহাঙ্গীর ভূঁইয়া, তার স্ত্রী নাসরিন ভূঁইয়া আর তাদের একমাত্র মেয়ে হাফসা জাহান, ২ ফুফু, বড়জনের ২ ছেলে জাভেদ সওদাগর ও শাহেদ সওদাগর, ছোট ফুপুর ১ মেয়ে ১ ছেলে শাহাদাত হোসেন জয় আর সিনহা হোসেন। দাদু বাড়ির দিকে সকলেরই এই ৬ বছরে বিয়ে হয়ে গেছে। এতক্ষণ যাবৎ আনাইজা চুপচাপ নীরবে সকলকে পর্যবেক্ষণ করল। তারপর মিহি কণ্ঠে সুন্দর করে সালাম দিয়ে উঠল সকলের উদ্দেশ্যে। তাকে দেখেই এক প্রকার ছুটে এলো মেয়ে কাজিনগুলো, একসঙ্গে জড়িয়ে ধরল তাকে, শুধু সাফিয়া বাদে। আনাইজা তাল সামলাতে না পেরে ২ কদম পিছিয়ে গেল। তবে সেও হাসি মুখে আগলে নিল বোনদের। এক একজনের চোখে পানি টলমল করছে। আনাইজা না চাইতেও কান্না চলে এসেছে এত ভালোবাসা আদর দেখে। সে তো এসবেরই কাঙাল ছিল, এখনো আছে, তবে প্রকাশ করে না। নাক টানতে টানতে অ্যানি বলে উঠল, তুমি এত স্বার্থপর কেন বলো তো? একবার কি কারো কথা মনে পড়ল না? কতভাবে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা, কিন্তু তুমি সব পথ আটকে দিতে নিজে থেকে। কেন বলো তো? মানছি ফুপা ফুপু ভুল করেছে, তার শাস্তি সকলকে এভাবে কষ্ট দিয়ে তুমি উসুল করবে? কষ্ট দিতে জানলে এভাবে প্রতারিত হয়ে ফিরে আসতাম না। স্বর্ণা বলল, মানে? কিছু না। যাই হোক, সেসব বাদ দাও। বিবাহিত জীবন কেমন কাটছে সকলের? দুলাভাইদের সঙ্গে পরিচয় তো করিয়ে দাও। শেষের কথাটা ফিসফিস করে বলল সে। সকলে হেসে সরে এলো। সকলে নিজ নিজ স্বামীর এবং স্ত্রীর সঙ্গে তার পরিচয় করিয়ে দিল। আনাইজা বাড়ি ছাড়ার আগে তার নানু বাড়ির পক্ষের কোনো ভাই বোনরাই বিয়ে হয়নি, তবে জাবেদ ভাইয়া কেবল বিয়ে করেছিলেন। তাই তার স্ত্রীকে ছাড়া কাউকে সে চেনে না খুব একটা। ঈশানের কাছ থেকে শুনতো। ২-১টা বিয়ের পিকও হয়তো দেখেছিল সবার বিয়ের, তবে তার এতটা খেয়াল নেই। আনাইজা খেয়াল করলো জয় ভাইয়া যখন তার স্ত্রীর সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিচ্ছিল তখন তার কণ্ঠস্বর কাঁপছিল। কারণটাও আনাইজার বুঝতে খুব একটা কষ্ট হলো না। সে হতাশ হলো তাকে এমন দেখে। হয়তো প্রথম প্রেম ভালোবাসা, তাই পুরোপুরি ভুলতে পারেনি। তা আনাইজা, কি কি আনলি আসার সময়? সকলে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিল, এটা ওটা প্রশ্ন করছিল। তখনই কথাটা বলে উঠল বড় ফুপু। আনাইজা কপালে ভাঁজ ফেলে ছোট ছোট করে তাকিয়ে বলল, আনন্দের সঙ্গে এখানে আসেনি যে ব্যাগ ভরে ভরে এটা ওটা নিয়ে আসবো ফুপি। তোমার ভাই আর ভাইয়ের বউ মিথ্যে অসুস্থতার ভয় দেখিয়ে এনেছে, তো সেটা এভাবে বলার কি আছে? কথাটা তো সুন্দর করেই বলা যেত। যেত না, কারণ কোন মুহূর্তে কোন কথা বলতে হয় সেই জ্ঞান হারিয়ে ফেলার আগে সামান্য স্মরণ করিয়ে দিতে হয়, তখন এভাবে কথা বলতে হয়। আর তুমি কোন মুখে এমন কথা বলো বলো তো? আমি তো শুনেছিলাম আমি যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন নাকি তুমি একবারও খোঁজ নিতেও আসোনি। তা আজ এসে এসব কথা বলাটা কতটা মানানসই? তোর মনে হয় না তুই আমার মুখে মুখে কথা বলে আমাকে অপমান করছিস? না। আনাইজার পরপর এমন কাট কাট উত্তরে সবার বেশ অবাক হলো। মেয়ে মানুষ বিদেশে গিয়ে দিনের পর দিন এতিমের মতন থাকলে এমন তো হবেই। বাপ মায়ের শাসন না থাকায় এমন হয়েছে, বলেই মুখে বিদ্রুপের সহিত হাসল লিপি মীর। তার কথায় যেন সকলে হতবাক হয়ে গেল। আহা খালামণি, তোমার মেয়ে তো বিদেশে যায়নি, তাহলে তার এত অবনতি কেন? শুনলাম তোমাকে নাকি একদমই মানে না, যা নয় তাই বলে কথা শোনায়, এমনকি বিয়েও করছে না। কারণটা অবশ্য আমি জানি। চোখ দিয়ে ইশারা করাতে চুপ হয়ে গেল তিনি। আনাইজা আবার বলল, আমি তো বাবা মায়ের বিরুদ্ধে যাইনি কখনো, এমনকি বিয়েও তাদের হাতে ছেড়ে দিয়েছি। ধমকে কখনো চুপ করিয়ে রাখিনি তাদের। বাহিরের মানুষের সামনে তাদের প্রাউড ফিল করানোর চেষ্টা করেছি সর্বদা। প্রেম তো দূরে, ছেলে মানুষকে ব্যবহার করা, টাকা ওড়ানোর মতন কলঙ্ক আমার নামে নেই, বিদেশে থাকার পরও। এক শ্বাসে কথাগুলো বলেই থামলো আনাইজা। সাফিয়ার বয়স ২৬-এ দ্বার প্রান্তে, কিন্তু এখনো বিয়ে করেনি। ভাবনার বিষয় সেটাও নয়। সে খুবই উগ্র মেজাজি, কথার ধরন ভালো না, মা বাবা সকলের সাথে খারাপ ব্যবহার করে। তার উপর আজ এই ছেলে কাল ওই ছেলে, এসব কিছু সকলে জানে। তবে মান সম্মানের ভয়ে আড়ালে আড়ালে তাকে বোঝায় সবাই। এত বছরে জমিয়ে রাখা ক্রোধগুলো যেন আজ এক এক করে বের হয়ে আসছে। সে নিজেও অবাক, এত সাবলীলভাবে মুখে মুখে সে জবাবগুলো দিচ্ছে ভেবে। আনাইজাকে সাফিয়া আগে থেকে খুব একটা পছন্দ করে না, কারণ অবশ্য আনাইজা অন্য বোনদের মতন তার সব অন্যায় কথা মুখ বুঝে সহ্য করত না। মুখে মুখে তর্ক করত, যা অন্য কারোর সাথে করতো না আনাইজা। সাফিয়াকে এইভাবে সকলের সামনে অপমান করায় সে রেগে গিয়ে বলল, তুই আমাকে কেন টানছিস এসবে? তোমার মা যদি আমাকে কথা শোনাতে আমার মা বাবাকে টানে, তাহলে তার কথার জবাব দিতে গেলে তার সন্তানদের টানা দোষের কিছু না। সো কুল, চুপচাপ বসো তো। সাফিয়াদের কথায় রাগে ফুঁসছে, আর এক মুহূর্ত বসলো না। তিরিক্ষি মেজাজ নিয়ে রুমে চলে গেল।
আমার বাড়ি এসে আমার মেয়েকে উদ্দেশ্য করে আর একটা বাজে কথা বললে বিষয়টা ভালো হবে না কারোর জন্যই। আমার মেয়ে ফিরেছে, তাই সেই আনন্দটা আমি আমার পরিবারের সকলের সঙ্গে ভাগাভাগি করে নেব বলেই তোমাদের ডেকেছি। কিন্তু তোমরা যদি উল্টো আমার মেয়ের পুরাতন ক্ষত নিয়ে আঘাত করবে বলে ভেবে থাকো, তবে ওই যে সদর দরজা খোলা আছে, বের হয়ে যেতে পারো। এখানে পুরনো কোনো কিছু নিয়ে আর একটা কথাও শুনতে চাই না আমি। অত্যন্ত গভীর কণ্ঠে কথাগুলো বলতে বলতে বাড়ির ভেতরে প্রবেশ করলেন জাবেদ ভুঁইয়া। সকালে ঈশানের সঙ্গে হসপিটালে গিয়েছিল, এখন ফেরা মাত্র নিজের বোন আর লিপির কথাগুলো শুনে সেখানে দাঁড়িয়ে যান এবং সবকিছুই শুনতে থাকেন দাঁড়িয়ে। জাবেদ সাহেবের কথার উপর কেউ আর কোনো শব্দ করল না ভয়ে। বেশ রাগচটা মানুষ তিনি। রেগে গিয়ে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেওয়া তার জন্য কঠিন কিছু নয়। জাহাঙ্গীর ভুঁইয়া বলল, কোথায় গিয়েছিলি? ডক্টর দেখাতে। আর কিছু বলল না, চুপ করে সোফায় বসলেন। তখন আনাইজা বলল, সবার নিশ্চয়ই আমাকে দেখা শেষ, তাহলে কি আমি এবার উপরে যেতে পারি? জাভেদ বলল, যাও। ভাবি, আপুরা, চলো আমার রুমে, ওখানে আড্ডা দেওয়া যাবে। কথাটা বলতে বলতে সাগরিকার সামনে গিয়ে তার হাত ধরে টেনে টুনে তুলল। তারপর বলল, তুমিও চলো, ভাইয়ার কাছে পরে বসতে পারবে, কিন্তু ননদ চলে গেলে কিন্তু আর পাবে না। তার কথা শুনে সাগরিকা লজ্জায় পড়ে যায়। জয় আর চোখে তাকিয়ে দেখে সবটা। সে জানে আনাইজা নিজে থেকে সাগরিকার মনে তার বিরুদ্ধে গড়ে ওঠা সকল ভুল ধারণা মিটিয়ে দেবে। তাই মুচকি হেসে সোফায় গা এলিয়ে দেয়। আনাইজা সকলকে নিয়ে ছুটল ওপর তলায়। এভাবে বাচ্চাদের মতন দৌড়াতে দেখে তার মা পেছন থেকে চেঁচিয়ে উঠল, আনাইজা, পড়ে যাবি, আস্তে দৌড়া। তবে সে কথা শুনলে তো, দৌড়ে চলে গেল। আর তার পেছন পেছন তার বোন আর ভাবিরা বাচ্চাদের নিজ নিজ স্বামীদের কাছে দিয়ে তারাও ছুটল। স্বামীরা সব একবার একে অপরের দিকে তো আরেকবার বাচ্চাদের দিকে হতাশ হয়ে তাকায়। রুমে এসে যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে, কেউ বিছানায় তো কেউ চেয়ারে বা কেউ টেবিলের উপর। আড্ডা ভালোই জমে উঠেছে। সকলে এতদিন পর তাকে কাছে পেয়ে গল্পের ঝুড়ি খুলে বসেছে, এটা ওটা জিজ্ঞাসা করছে। সেও সকলকে নিজের কথা আর হাসিতে মাতিয়ে রেখেছে। আয়েশা অনেকটা অবাক হয় তাকে এভাবে দেখে। আনাইজাকে সে যতগুলো বছর ধরে দেখেছে, তবে থেকে সে ছাড়া অন্য কারোর সাথে তাকে এতটা হাসাহাসি করে কথা বলতে দেখেনি। সে শুনেছিল আনাইজা নাকি অনেক হাসি খুশি প্রাণবন্ত ছিল। বান্ধবীকে এমন হাসি খুশি দেখে তার মনটাও ভালো লাগায় ছেয়ে যায়। তাদের আড্ডার মাঝেই আনাইজার ফোনটা বেজে ওঠে শব্দ করে। সকলের মনোযোগ ঘুরে তার ফোনের দিকে পড়ে। আনাইজা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে। তবে ওপাশ থেকে নরম কণ্ঠে সালাম শোনা যায়। আনাইজা সালামের জবাব দিতে দিতে উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে গেল। তাকে এভাবে উঠে যেতে দেখে সবাই একে অন্যকে ইশারা করে বোঝার চেষ্টা করলো কে। চোখাচোখি দেখে আয়েশা নিজে থেকে বলে উঠল, হসপিটাল থেকে হয়তো হঠাৎ করে চলে এসেছে, তো তার উপর ওর হয়ে ছুটিও আমি নিয়ে এসেছিলাম, তাই হয়তো কল করে সব সিওর করে নিচ্ছে স্যারেরা। ও, সকলে বোঝার মতন করে বলল। সাগরিকা তখন এদিকে খেয়াল নেই। সে এক মনে আনাইজার দিকে তাকিয়ে আছে। মেয়েটা খুবই শান্তভাবে কথা বলছে আর পায়চারি করছে বারান্দায়। সে মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো তাকে। মনে মনে কেমন যেন মেয়েটাকে ঘৃণা করতে ইচ্ছে হলো না তার। এত সুন্দর মানুষকে কেউ কিভাবে ভালো না বেসে থাকতে পারে। সে মেয়ে হয়েও তার মিষ্টি মিষ্টি কথা হাসি দেখে বারবার মুগ্ধ হচ্ছে। দেখতেও কত সুন্দর। সেখানে জয় তো পুরুষ মানুষ, তার প্রেমে পড়া ভালোবাসাটা ভুল নয়। তবে আনাইজা এসবের মধ্যে ছিলই না, যা ছিল শুধু জয়ের দিক থেকে। তাহলে সে কেন মেয়েটাকে ঘৃণা করতে চাইছে, তার সাথে খারাপ ব্যবহার করতে চাইছে? সে কি হিংসা করছে মেয়েটাকে? কিন্তু আম্মা যে বলল আনাইজাই তার সংসার ভাঙার মূল। ও নাকি নিজের রূপ দেখিয়ে জয়কে পাগল করত, তাকে নিজের বশে করে নিয়েছিল। কিন্তু এখানে পরিস্থিতি তো ভিন্ন কথা বলছে। নিজের মনে কথাগুলো ভাবলো সাগরিকা। আনাইজা ততক্ষণে কল কেটে মিষ্টি করে হেসে তার দিকে এগিয়ে আসছে। কি গো সুন্দরী, এভাবে তাকিয়ে কি দেখো? প্রেম করবা? আমি কিন্তু সিঙ্গেল আছি, চাইলে বলতে পারো, তোমাকে নিয়ে পালিয়ে যেতে অসুবিধা হবে না। তার কথায় সাগরিকা সহ সকলেই হেসে দেয়। না গো রূপবান, আমার একটা অবলা স্বামী আছে, সে আবার কষ্ট পাবে। স্বামীর জন্য আমার মতো ফুলকে রিজেক্ট করলে? কুষ্টু পেলুম। সকলে তার অভিনয় করে কথার বিপরীতে হেসে উঠল উচ্চস্বরে। খাওয়া দাওয়া আড্ডা মিলে আরও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রাত 8টায় রুম থেকে বের হলো সকলে। দুপুরে রুমে বসেই খাওয়া দাওয়া করছে সকলেই তারা। তবে এশার বকাঝকা শুনে শেষে বের হতেই হলো, তা না হলে আজ এদের আড্ডা আর শেষ হচ্ছিল না। সকলে মিলে সিদ্ধান্তও নিয়েছে রাতে তারা এখানেই থাকবে, রাত ভোর আড্ডা দেবে। আবার কবে না কবে এই সুযোগ হয়। হই হুল্লোড় করে সবকটা নিচে নেমে এলো। তাদের এভাবে নিচে নামতে দেখে স্বর্ণার স্বামী চেঁচিয়ে উঠে বলল, বাচ্চাদের হইচই করার বয়সে বাচ্চার মায়েরা এমন হইচই করছে। সবই কপাল, বুঝলে মা? শেষ কথাটা মেয়ের দিকে তাকিয়ে অসহায় স্বরে বলল তিনি। যা শুনে মুখ বেঁকালো স্বর্ণা, যা দেখে সকলে একচোট হেসে ফেলল। শরীরটা একটু অসুস্থ থাকায় ভয়েস দিতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে, যেটা তোমরা আমার কথা শুনলেই বুঝতেই পারবে, তাই ভিডিও দিতেও একটু লেট হয়ে যাচ্ছে। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য একটু ওয়েট করো সবাই।